আমাদের আহ, আজকে ফরেন এক্সচেঞ্জ ইম্পোর্ট রিলেটেড যে কম্প্রিহেন্সিভ সার্কুলারটা রয়েছে সেই সার্কুলারের গতকালকে আমরা একটা ক্লাস করেছি। সেই ক্লাসে আমরা 1 থেকে 20 পর্যন্ত এই পয়েন্টগুলি নিয়ে আলোচনা করেছি এবং এই পয়েন্টগুলির সাবসিকুয়েন্ট যে সার্কুলার ছিল বা আইপিওর যে রেফারেন্স ছিল সেই রেফারেন্স সহ আমরা আলোচনা করেছি। অ্যাজ ইউজুয়াল আজকে আমরা 21 নাম্বার পয়েন্ট থেকে আলোচনা করব এবং আমাদের যার যেখান থেকে যতটুকু সম্ভব আমরা ক্যারি ফরওয়ার্ড করব। তবে আজকেই শেষ করতে হবে, একদম টাইম বারের মধ্যে শেষ করতে হবে এই কন্ডিশনে আমরা যাব না, গ্র্যাজুয়ালি যাব। যেখানে গিয়ে আমাদের শেষ হয় ফার্দার আমরা আরেকটা ক্লাস কন্টিনিউ করব, কোনো সমস্যা নেই। যদি আজকে শেষ করতে পারি ওয়েল ডান, বাট যদি শেষ না হয় তাড়াহুড়া করে শেষ করব না, কারণ আমাদের প্রত্যেকটা জায়গা বুঝে তারপরে এগোতে হবে। কারণ আমরা বুঝতে পারলেই এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে বা কাজের ক্ষেত্রে প্রপার ওয়েতে আমি ইউটিলাইজ করতে পারবো। সো আমরা আজকে আর অন্যদিকে মুভ করবো না, সরাসরি পড়াতে চলে যাই। প্রথমেই আমরা 21 নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব। 21-এ বলা আছে এলসিস টু বি ওপেন অনলি এগেনস্ট ফার্ম কন্ট্রাক্ট। ভাইভাতে জিজ্ঞেস করো হোয়াট ইজ ফার্ম কন্ট্রাক্টস। মানে আই বিলিভ আমাদের অনেকেই ট্রেডে কাজ করে, আমাদের অনেকেই ট্রেডে কাজ করে। আমরা যদি ফার্ম কন্ট্রাক্ট কি জিনিস এই প্রশ্ন যদি করি, অনেকেই বলতে পারবে না। বিলিভ মি, নট টু বি হার্ডেড, মানে হার্ড হওয়ার দরকার নাই। অনেকেই বলতে পারবে না হোয়াট ইজ ফার্ম কন্ট্রাক্ট। আমরা বলি ফার্ম কন্ট্রাক্ট বা এটা এটা এটা। তো ফার্ম কন্ট্রাক্ট ছাড়া এলসি ওপেন করতে গেলে আমরা যে কন্ট্রাক্টটা নিব, আমরা জানি সাধারণত 4 ধরনের কন্ট্রাক্ট দিয়ে লেটার অফ ক্রেডিট এলসি ওপেন করা যায়। ইনডেন্টার ইনভয়েস অথবা প্রোফর্মা ইনভয়েস, পারচেস কন্ট্রাক্ট, সেলস কন্ট্রাক্ট, যে কোনোটাই হতে পারে। যেটাই আমি ইউজ করি না কেন সেটা ফার্ম কন্ট্রাক্ট হতে হবে। তাহলে ফার্ম কন্ট্রাক্ট কি, এই ডেফিনেশনটা আমি বুঝতে পারলে এই ক্লজটা আমার বুঝতে কোনো অসুবিধা হবে না। বলা হচ্ছে এডিস শুড বিফোর ওপেনিং অ্যান এলসি সি documentary evidence that a firm order for the goods to be imported has been placed and accepted. While opening an LC, ADs should ensure that full description of the goods to be imported are given in each credit along with the unit price of the merchandise. খেয়াল করেন কথাটা, দুইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথমত, দুইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথমত, ফার্ম কন্ট্রাক্টটা এতটুকু জিনিস দিয়ে কাভার অফ হয়ে গেছে। ফার্ম কন্ট্রাক্টটা মূলত এতটুকু জিনিস দিয়ে কাভার অফ হয়ে গেছে যে এডিস শুড বিফোর ওপেনিং অ্যান এলসি সি ডকুমেন্টারি এভিডেন্স দ্যাট এ ফার্ম অর্ডার ফর দ্য গুডস টু বি ইম্পোর্টেড হ্যাজ বিন প্লেসড অ্যান্ড অ্যাকসেপ্টেড। ফার্ম কন্ট্রাক্ট মানে হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টে অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারি উভয়ের সাইন থাকবে। এটা হচ্ছে ফার্ম কন্ট্রাক্ট। এবং সেইটা ডেফিনেটলি সেলস কন্ট্রাক্টটা যখন আমরা কি হয় নর্মাল ফেনোমেনা কি হয়, সেলস কন্ট্রাক্টটা সেলার পাঠাবে অথবা প্রোফর্মা ইনভয়েসটা সেলার পাঠাবে, অ্যাপ্লিকেন্ট সেই সেলস কন্ট্রাক্টটা আমাদের কাছে দিবে। আমরা কিন্তু বেনিফিশিয়ারির কাছ থেকে সেলস কন্ট্রাক্ট নেই না, অ্যাপ্লিকেন্ট আমার কাছে দিবে। সো সেটা একসেপ্টেড সেলস কন্ট্রাক্ট হবে, অর্থাৎ সেটার মধ্যে লেখা থাকবে একসেপ্টেড। এখন এই যে একসেপ্টেডটা কোনো কন্ডিশনাল না, যেটা অ্যাপ্লিকেন্ট লিখবে না বেনিফিশিয়ারি লাগবে, এটা লেখা থাকবে যে একসেপ্টেড। এই যে সেজন্য এই কথাটা লেখা আছে একসেপ্টেড। এটা মিন করে যে অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারি যারা সাইন করেছে তারা এই কন্ট্রাক্টটাকে, কন্ট্রাক্টর যে টার্মস এন্ড কন্ডিশনস আছে সেগুলিকে এগ্রি করেছে। এই এগ্রি এবং অ্যাকসেপ্টেড কন্ট্রাক্টটাকে আমরা বলবো ফার্ম কন্ট্রাক্ট। দিস ইজ সো ইম্পর্টেন্ট। এখন কোনোটায় যদি অ্যাকসেপ্টেড কথাটা লেখা নাই বাট অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি সাইন আছে, এটাকে আপনারা ফার্ম কন্ট্রাক্ট বলতে পারেন, খুব বেশি অসুবিধা নাই, এটাও ফার্ম কন্ট্রাক্ট বলতে পারেন। তবে অ্যাকসেপ্টেড সহ যদি থাকে তাহলে এটা আসলে টোটাল জাস্টিফিকেশনসটা কভার করে, বাট অ্যাকসেপ্টেন্স না, কারণ অ্যাকসেপ্টেন্সটা আপনি লিখে নিলে হবে, মানে এটা আমি ইন্টারনালি বলছি, আপনি লিখে নিলে হবে, বাট বোথ সাইন ম্যান্ডেটরি। পরের পয়েন্টটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আপনাদের রেফারেন্স লাগবে। কাদের সাথে ঝগড়াটে কিছু কাস্টমার আছে না, ডিল করতে হয়। দেখেন, হোয়াইল ওপেনিং অ্যান এলসি এডিস শুড এনশিওর দ্যাট ফুল ডেসক্রিপশন অফ দ্য গুডস টু বি ইম্পোর্টেড আর গিভেন ইন ইচ ক্রেডিট অ্যালং উইথ দ্য ইউনিট প্রাইস অফ দ্য মার্চেন্ডাইজ।
আমরা বলি না যে, আমরা লিখি যে অ্যাক্সেসরিজ অফ গার্মেন্টস প্রোডাক্ট, ডেসক্রিপশন অফ গুডস, এটার মধ্যে এতগুলি গার্মেন্টস প্রোডাক্টের অ্যালাইনমেন্ট হয়েছে, 5 6 7টা গার্মেন্টস প্রোডাক্ট। আর ডিটেল আমি লিখি না, না লিখে আমি এটা কাভার আপ করে দেই যে প্রোডাক্ট আসছে এটা, এবং তার ইউনিট প্রাইস দেই না। ইউনিট প্রাইস অনুযায়ী আমি সেটা না লিখে আমি সেটাকে কাভার করি, যে টোটাল লিখি যে টোটাল এত মেট্রিক টন, পার মেট্রিক টনের প্রাইস এত, টোটাল এলসি ভ্যালু হচ্ছে এত। মানে ডেসক্রিপশন অফ গুডসকে আমি টোটালি টোটালি ওভারলুক করে যাচ্ছি। এইটুকু কথা কিন্তু আপনাকে সেই জায়গাটায় সাপোর্ট দিচ্ছে না। সো আপনার সাথে বরাবরই কাস্টমারের সাথে এটা নিয়ে কিন্তু কনফিউশন ক্রিয়েট হবে। আপনি বলবেন যে ফুল ডেসক্রিপশন দিতে হবে, অনেক কাস্টমার আছে, বিশেষ করে মানে আমি নেগেটিভ সেন্সে বলছি না, যারা টুকটাক প্রবলেমেটিক, মানে কোনো কারণে ডেসক্রিপশন অফ গুডসে প্রবলেম আছে, প্রবলেম থাকে, আহ, সেই ক্ষেত্রে তারা বলবে যে না, ডেসক্রিপশন অফ গুডস ফুল দেওয়ার দরকার কি। তবে আমরা প্রবলেম ফেস করি না এরকম না, যেমন ধরেন মোবাইল কোম্পানিগুলি যে অ্যাক্সেসরিজগুলি নিয়ে আসে, তারপরে হচ্ছে আপনার রেফ্রিজারেটরের যে এলসি গুলি ওপেন করে, এসির যে এলসি গুলি ওপেন করে, এইগুলিতে কিন্তু ডিটেল, অথবা গাড়ির এলসি যদি বলি, সেসিস নাম্বার ডিটেইল দিলে এটা অনেক বড় ডেসক্রিপশন অফ গুডস হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় অ্যাপ্লিক্যান্ট বা কাস্টমার আপনাকে এমফাসাইজ করে যে ভাইয়া শুধু নামটা লিখে দেন, আপনি ব্র্যান্ড নিউ কার এতটি, প্রত্যেকটার প্রাইস এত, এত টাকা লিখে দেন, আর মানে ডিটেইল দেওয়ার দরকার নাই। এই ক্লজটুকু হচ্ছে আপনার রেফারেন্স। তাকে বলবেন যে ভাইয়া এটা সার্কুলারে বলা আছে যে আমাকে এইভাবে দিতে হবে, এইভাবে যদি না দেই তাহলে আমি সার্কুলার ব্রিজ করছি, Mas naga, voy a hablar si yo para voy a আমি সার্কুলারটা ব্রিজ ব্রিজ করছি। সো এই ব্রিচিংটা কিন্তু আপনার জন্য মানে হানিকর। আপনি আপনি তো এখান থেকে কোনো বেনিফিটস নিচ্ছেন না কাস্টমারের কাছ থেকে, বাট আপনি কেন অডিট মানে কোনো অডিটের একটা ক্লেম খাবেন, বা অডিটের একটা ক্লেমে পড়বেন যে ফুল ডেসক্রিপশন অফ গুডস দেওয়া নেই, অথবা এমন হলো যে এই এলসিটাই ফার্দার কোনো একটা আন্ডার লিগ্যাল অব্লিগেশনসে চলে গেল, তখন তো আপনি আরো প্যাচে পড়ে যাবেন। প্রথমেই এই ক্লজ দিয়ে তুলবে যে আপনি ডেসক্রিপশন অফ গুডস ডিটেইল লেখেন নাই কেন, তখন আপনি কিন্তু বলতে পারবেন না যে কাস্টমার আমার আমাকে বলছে যে এটা এটা খুব প্যাচানো গুডস, এগুলি লিখলে সমস্যা আছে, এটা না লিখলে এটা এরকম হবে, ওইটা এরকম হবে। হ্যাঁ, এটা আপনি মিনিমাইজ করবেন, অ্যাটলিস্ট গুডসের সাবস্টেন্সটা, সাম এন্ড সাবস্টেন্সটা এমনভাবে পয়েন্ট আউট করবেন যেটা নাকি মানে অ্যাটলিস্ট গুডসটাকে ইউনিট ওয়াইজ অথবা মেজারমেন্ট ওয়াইজ ট্রেস করা যায়, অ্যাটলিস্ট এতটুকু আপনাকে এনশিওর করতে হবে। মানে গুডস ডিটেলটা না দেই, র ম্যাটেরিয়ালস অফ মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরিজ, অথবা র ম্যাটেরিয়ালস অফ এই টাইপের ইন্ডাস্ট্রিজ, এরকম লিখে আমি এলসি ছেড়ে দিলে এই পয়েন্টটা কিন্তু সেটা আপনাকে কাভারেজ দিচ্ছে না। সো এইটাতে একটু আমরা সবাই বি কেয়ারফুল থাকবো। 21-এর 2 নাম্বার হচ্ছে ক্রেডিট রিপোর্ট ফর দ্য ফরেন সাপ্লায়ার্স। এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে এমসিকিউ প্রশ্ন আসে, ভাইভাতে ধরে, আমাদের রেগুলার প্র্যাকটিসের জন্য দরকার, খুব ইম্পর্ট্যান্ট এটা, কারণ এটা অনেকগুলি ডিরেকশনসকে একত্রে এখানে কভার করেছে। ডিরেকশনসগুলি কি কি? এডিস শুড অলসো অবটেইন কনফিডেন্সিয়াল রিপোর্ট on the exporter from their branches or correspondence abroad or in their discretion, satisfy themselves as to the standing of the exporter by consulting standard books of reference issued by international credit rating agency acceptable to ADs in all cases, whether in the amount of LC contract exceeded 30,000 against pro forma invoice issued by the directly by foreign supplier, and 40,000 ইনডেন্টার যদি ইস্যু করে। এই এতটুকু জিনিস আমি আর বুকিশ ভাষায় পড়ার দরকার নেই, আমি জাস্ট আপনাকে বলে দিচ্ছি। ক্রেডিট রিপোর্টটা, প্রথম প্রশ্ন বলছি ম্যান্ডেটরি, ওয়ার্ডটা আমি বলেছি ম্যান্ডেটরি। ক্রেডিট রিপোর্টটা ম্যান্ডেটরি হবে যদি আপনি কোনো একটা এলসি ইস্যু করেন, যেই এলসিটার ভ্যালু এক্সিডেড ইউএসডি 30,000, এক্সিডেড ইউএসডি 30,000, 30,000 হইলে কিন্তু হবে না। সো 30,000 কিন্তু ক্রেডিট রিপোর্ট লাগবে না। 30,000-এর উপরে যদি 0.1 সেন্টও হয় ক্রেডিট রিপোর্ট লাগবে। 30,000-এর উপরে যদি যায় এবং সেটা যদি প্রোফর্মা ইনভয়েস হয়, প্রোফর্মা ইনভয়েস মিনস সেটা হচ্ছে ফরেন কোনো সাপ্লায়ার সেটা ইস্যু করে, অ্যাপ্লিকেন্ট আপনার দেশে থাকে, এই টাইপের যদি হয়, 30,000-এর উপরের ইউএসডি
বা আমি খালি তার দেখছি আর আমার মেয়ে তুমি খাইলো বা তোমার তার বিয়ে সম পরিমাণ অন্য কোনো কারেন্সির অ্যামাউন্ট যদি হয়, বা তার সমপরিমাণ অন্য কোনো কারেন্সি যদি হয়। তার সমপরিমাণ অন্য কোনো কারেন্সি মিনস হোয়াট? ধরেন এটা জিবিপি হতে পারে। জিবিপি হলো 26,000 জিবিপি। এটাকে ইউএসডি তে কনভার্ট করলে দেখা গেল যে 30,000-এর উপরে চলে যাচ্ছে। তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে 30,000 US ডলার। তার সমপরিমাণ অন্য কোনো ডলার হলে সেটার জন্য সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট নিতে হবে। কার কাছ থেকে নিতে হবে? ক্রেডিট ট্রেডিং এজেন্সি যারা আমাদের দেশের লাইসেন্স প্রাপ্ত তাদের কাছ থেকে নিতে হবে। সেকেন্ড, যদি ইনডেন্টরের ইনভয়েস হয় সেক্ষেত্রে 40,000 যদি এক্সিট করে তাহলে সেক্ষেত্রে আমরা ক্রেডিট রিপোর্ট নিব। ফার্দার কোয়েশ্চেন, মানে এটা জাস্ট আপনাদের জানার জন্য একটা প্রশ্ন এখানে আসতে পারে যে প্রোফর্মা ইনভয়েসের ক্ষেত্রে সাপ্লায়ার ক্রেডিট রিপোর্ট নিচ্ছি 30,000 মানে স্ল্যাবে, বাট ইনডেন্টারের ক্ষেত্রে 40,000 নিচ্ছি কেন? ইনডেন্টারের ক্ষেত্রে 40,000 নিচ্ছি বিকজ আমরা গতকালকে এটা নিয়ে আলোচনা করেছি, আপনি একটু রিকল করেন। ইনডেন্ট ইনভয়েসটা ইস্যু করে আমাদের দেশের যে কোনো একটা এজেন্ট, যে বেনিফিশিয়ারির এজেন্ট হিসেবে কাজ করে। মিনস হোয়াট? মিনস যে পিআইটা ইস্যু করছে বা ইন্ডেন্টটা ইস্যু করছে সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠানটা অ্যাকচুয়ালি বাংলাদেশে অবস্থিত। সো আপনার কাছে কিন্তু একটু কন্ট্রোলিং পাওয়ার থাকে। আগের যেটা প্রোফর্মা ইনভয়েস ছিল সেটা সরাসরি ধরেন সাপ্লায়ার সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে সাইন হয়ে আসছে। সো সিঙ্গাপুরের ব্যক্তি সম্পর্কে আমাকে জানতে হচ্ছে। আর ইন্ডেন্টর যখন হচ্ছে তখন ইন্ডেন্টরের এই ইন্ডেন্ট ইনভয়েসটা সাইন করছে বাংলাদেশের কোনো একটা কোম্পানি, যেটা ওই সিঙ্গাপুরের ওই কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছে। যেহেতু এখানে আমার একটা গ্রিপিং পাওয়ার আছে, এজন্যই লিমিটটাকে একটু বড় করেছে, 40,000 পর্যন্ত আমি এটা ফ্লেক্সিবল ধরে নিতে পারি। বাট আমার ক্রেডিট রিপোর্ট নিতে কিন্তু হবে মাদার কোম্পানি বা অরিজিনাল সাপ্লায়ারের। এই যে যে আমার এজেন্ট হিসেবে কাজ করছে সাপ্লায়ারের, তার কিন্তু আমরা ক্রেডিট রিপোর্ট এই ক্ষেত্রে নিব না। এটুকু হচ্ছে আমার প্রথম পার্টের অ্যান্সার। দ্বিতীয় পার্ট, এখানে আরো অনেকগুলি ছোট ছোট কথা আছে যেটা খুব ইম্পর্টেন্ট। In respect of indents from local agents, ADs need to satisfy themselves that the respective agents are regular in repatriation of commission income through the information from importers. In case of own customers, ADs shall check their own records for satisfaction. পরের অংশটুকু একটু ডিসপিউট আছে, অনেকে এই পয়েন্টটাকে ইজি করে নেননি। এটা আমাদের জন্য একটু টাফ। এখানে বলা হচ্ছে ইন্ডেন্টার আইআরসির ক্ষেত্রে যেই এজেন্টটা বাংলাদেশে কাজ করছে তার সাথে ফরেন সাপ্লায়ারের এজেন্সি কন্ট্রাক্টটা ঠিকঠাক আছে কিনা, এবং এজেন্সি কন্ট্রাক্টে যেই পরিমাণ কমিশন আমাদের এই লোকাল এজেন্ট পাওয়ার কথা সেই পরিমাণ কমিশন সে প্রপার ওয়েতে পাচ্ছে কিনা, এটার জাস্টিফিকেশন আছে কিনা। মানে আমার আগের কথাটার সাথে অ্যালাইন করা। আগের কথাটা যেমন আমি বলেছি যে ইন্ডেন্ট হওয়া মানে এটা আমার একটু গ্রিপিং পাওয়ারের মধ্যে আছে, দ্যাটস ওয়াই এটা 40,000। এই গ্রিপিং পাওয়ারটা আমি যে এখানে ফ্লেক্সিবিলিটি পাবো, একটু সুবিধা নিব, একটু বিশ্বাস করব তাকে। কেন? সে বিদেশ থেকে ফরেন কারেন্সি নিয়ে আসছে আমাকে কমিশন বাবদ, এজেন্সি কমিশন বাবদ নিয়ে আসছে। আসলেই কি সে এটা নিয়ে আসতে পারে বা নিয়ে আসছে? এই জাস্টিফিকেশনটা করার ব্যাপারে পরের অংশটুকুতে বলা হয়েছে যে এজেন্সি কন্ট্রাক্ট যিনি করেন ফরেন সাপ্লায়ারের সাথে, ফরেন সাপ্লায়ারের সাথে এজেন্সি কন্ট্রাক্টে ডেফিনেটলি উল্লেখ থাকে প্রতি 1 বছরে আমি তোমাকে সার্ভিস দিব, তার এগেনস্টে তুমি আমাকে $160 দিবেন। সো ধরেন $160, এই $160 সে আসলে পেয়েছে কিনা, যত বছর ধরে তার এজেন্সি কন্ট্রাক্ট রয়েছে সে অনুযায়ী সে আসলে এতটুকু পেয়েছে কিনা। এইটার পরে নতুন একটা সার্কুলার আসছে বাংলাদেশ ব্যাংকের। এখানে বলা হচ্ছে ইন রেসপেক্ট অফ ইন্ডেন্ট ফ্রম লোকাল এজেন্টস, এডি নিড টু স্যাটিসফাই দ্যামসেলভস দ্যাট, এই এডি নিড টু স্যাটিসফাই দ্যামসেলভস, এডি কিভাবে স্যাটিসফাইড হবে? কারণ ইন্ডেন্টারের সাথে তো তার কোনো যোগাযোগ নাই, তাহলে সে কিভাবে স্যাটিসফাইড হবে? দ্য রেসপেক্টিভ এজেন্ট আর রেগুলার ইন রিপিটেশন অফ কমিশন, কমিশনটা ঠিকঠাক করে আনছে কিনা। এটা খুব চ্যালেঞ্জিং এডির জন্য। আমি এলসি করছি আমার অ্যাপ্লিকেন্টের, কোথায় আমি যে ইন্ডেন্ট সে তার এজেন্সি কমিশনটা ঠিকঠাকভাবে নিয়েছেন কিনা এইটা আমাকে কনফার্ম করতে বলা হয়েছে। এই পয়েন্টটা নিয়ে ইডি ফোরামে এটা নিয়ে কথা হয়েছে, বা তার পরবর্তীতে অনেক জায়গা থেকে এই পয়েন্টটা আরেকটু ফ্লেক্সিবল করা যায় কিনা। পরবর্তীতে এটাকে ফ্লেক্সিবল করা হয়েছে যেভাবে, যে এডি চাইলে তার যে অ্যাপ্লিকেন্ট তার কাছ থেকে সেটা কনফার্মেশন নিতে পারে। অর্থাৎ অ্যাপ্লিকেন্টের সাথে তো এজেন্টের রিলেশন রয়েছে, মানে ইন্ডেন্টের রিলেশন রয়েছে। এজেন্ট ইন্ডেন্টকে বলবে যে তুমি যে এই এজেন্সি কন্ট্রাক্ট করছো তার কাছ থেকে তুমি ফান্ড নিয়েছো কিনা।
সে যদি বলে যে হ্যাঁ নিয়েছে, অ্যাপ্লিক্যান্ট হয়তো তার কাছ থেকে কোনো ডকুমেন্ট চাইতে পারে, বাট অ্যাজ এ এডি অ্যাপ্লিক্যান্ট আপনাকে কনফার্ম করলে হবে যে আমি ইন্ডেন্টের সাথে কনফার্ম করেছি যে সে তার কমিশনটা প্রপার ওয়েতে রিপেট্রিয়েশন করছে। এটুকু যদি আপনি অ্যাপ্লিক্যান্টের সাথে কভার করতে পারেন, এডির মোটামুটি এই জায়গাটুকুতে রেসপন্সিবিলিটি শেষ। ফার্দার মোর, যদি এমন হলো যে ওই ইন্ডেন্টের অ্যাকাউন্টটা এডির সাথে মেনটেন হচ্ছে, তাহলে তো এডির আরো সুবিধা। এডি তার ওই জায়গা থেকে ইনফরমেশনটা চেক করে নিতে পারে। এই জন্য লাস্টের কথাটি লিখছে, এডিস শ্যাল চেক দেয়ার ওন রেকর্ডস ফর স্যাটিসফ্যাকশন। যদি ইন্ডেন্টারের অ্যাকাউন্টটা এডির সাথে থাকে, তখন তো এডি নিজেই দেখতে পারবে যে আমার এই ইন্ডেন্টারের কার সাথে এজেন্সি কন্ট্রাক্ট আছে, সেখান থেকে ফান্ড আসলে অ্যাকচুয়ালি আসছে কিনা, এইটা সে জাস্টিফাই করতে পারবে। এটা গেল দুইটা পয়েন্ট। তারপরের পয়েন্টে আমরা যাব। Head Office, Principal Office of all ADs shall maintain a central database of collected reports and allow their ADs to use the relevant credit reports of the foreign suppliers stored in the said database। বলা হচ্ছে আপনি চাইলে আপনার সেন্ট্রাল একটা ডেটাবেস করতে পারেন, আপনার যত ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ আপনাকে রিকুইজিশন দিবে। আপনি যদি দেখেন যে সেই ডেটাবেজে অন্য কাস্টমারের জন্য আনা ক্রেডিট রিপোর্ট এই কাস্টমারের সাথে ম্যাচ করছে, আপনি প্রোভাইড করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা সাপ্লায়ারের প্রত্যেকটা এলসির জন্য আলাদা আলাদাভাবে নিতে হবে, নিট নেসেসারি। Such report should be obtained by ADs themselves and the report is by submitted by the importer should not be accepted। এতটুকু ইম্পর্টেন্ট। যদি অ্যাপ্লিক্যান্ট কোনো সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট আপনাকে প্রোভাইড করে, সেটা আপনি একসেপ্ট করবেন না। অ্যাজ পার গাইডলাইন আমরা করি। গাইডলাইন বলছে অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে কোনো সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট আমরা অ্যাকসেপ্ট করব না। কারণ হচ্ছে বর্তমান ডিজিটালাইজেশনের যুগে যে কোনো জিনিস যে কোনো ওয়েতে চেঞ্জ হতে পারে। অ্যাপ্লিক্যান্ট নিয়ে এসে সেটা কোনো এমন একটা হাইব্রিড সফটওয়্যারের মাধ্যমে তার ডেটা পুরোটা চেঞ্জ করে নতুন ডেটা ইনপুট করে দিল, দেখা আছে তার ক্রেডিট রিপোর্ট রিস্কি, সেটাকে সে ফেয়ার বা স্যাটিসফ্যাক্টরি লেভেলে নিয়ে আসছে, এমন হতে পারে। এজন্য এডির কাছ থেকে মানে অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে কোনো ক্রেডিট রিপোর্ট নেওয়া যাবে না। ADs may also, as their discretion and in their own interest, verify the standing of the beneficiary even in case where the value of the credit is lower than the limits mentioned above। আরো ইম্পর্টেন্ট কথা, আগেরটা ম্যান্ডেটরি ছিল, পরের কথা হচ্ছে এডি যদি মনে করে কোনো কারণে কোনো পিআইতে তার যদি সাসপেনশন ক্রিয়েট হয়, সন্দেহ হয়, কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট হয়, হোয়ার ইট ইজ সেটা $30,000 উপরে না, ইন্ডেন্টের ক্ষেত্রে $40,000 উপরে না, তার নিচের অ্যামাউন্ট হলেও এডি যদি মনে করে ক্রেডিট রিপোর্ট নিতে হবে, এডি ক্রেডিট রিপোর্ট নিতে পারবে। অ্যাপ্লিক্যান্ট তাকে সেখানে বাধাগ্রস্ত করতে পারবে না যে আপনি সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্টস নিয়ে আমার কাছ থেকে এক্সট্রা চার্জ নিচ্ছেন কেন। যদি কখনো বলে, তখন তাকে রেফারেন্স হিসেবে আপনি এই লাইনটা, যে গাইডলাইনে এখানে আমাকে এমপাওয়ার দেওয়া আছে, আমার যদি কোনো কারণে কনফিউশন হয় আমি ক্রেডিট রিপোর্ট চাইলে নিতে পারবো। দিস ইজ সো ইম্পর্টেন্ট রেফারেন্সের জন্য। ক্রেডিট রিপোর্ট মে রিমেইন ভ্যালিড ফর এ পিরিয়ড অফ ম্যাক্সিমাম 12 months from the date of issuance if no adverse report comes to the notice of ADs। দুইটা কথা, ক্রেডিট রিপোর্টটা যেই ডেটে ইস্যু হবে তার 12 মান্থ পর্যন্ত, 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। কিন্তু কথা হচ্ছে যদি এই ভ্যালিডিটির মধ্যে কাস্টমারের নামে এমন কোনো ইনফরমেশন আসে যে ইনফরমেশনটা পাবলিকলি এক্সটেন্ডেড হয়েছে এবং সেই ইনফরমেশনটা কাস্টমারের রেটিংটাকে নেগেটিভ করে দিয়েছে, কাস্টমারের রেপুটেশনটা নেগেটিভ করে দিয়েছে, তো আপনি ওই কাস্টমারের একটা ক্রেডিট রিপোর্ট নিয়েছেন, সেখানে তার পজিশনটা খুব ভালো, বাট এই অ্যাডভার্স রিপোর্টের কারণে আপনি ওই ক্রেডিট রিপোর্টের বেস না করে তার এই অ্যাডভার্স মানে অ্যাডভার্স ইনফরমেশনের উপর বেস করে যদি মনে করেন যে না, এই ক্রেডিট রিপোর্টটাকে আমি অ্যাকসেপ্ট করব না বা এই কাস্টমারের ডিলিংসটা আমি কাভার আপ করব না, আপনি চাইলে করতে পারেন। মানে আপনার জন্য তখন ওই ক্রেডিট রিপোর্টটা দো ভ্যালিডিটি আছে, আপনি বলবেন যে না, এই ক্রেডিট রিপোর্টটা ভ্যালিডিটি থাকলেও আমি তার নতুন ফার্দার নতুন একটা ক্রেডিট রিপোর্ট নিব, বিকজ আমি লাস্ট মান্থে শুনেছি তার এরকম একটা অ্যাডভার্স নিউজ ছড়িয়েছে, সো এটা আসলে কতখানি ঠিক বা ভুল সেটা আমি জাস্টিফাই করার জন্য ফার্দার আমি ক্রেডিট রিপোর্ট নিব। চাইলে আপনি নিতে পারেন, আপনাকে এম্পাওয়ার দেওয়া হয়েছে। মোর এভার, credit report of the same supplier collected for one importer may be used for
আদার ইম্পোর্টার্স উইদিন দ্য সেম ভ্যালিডিটি। বলা হচ্ছে আমার অনেক সময় হয় না যে আপনার ব্যাংকে দুইটা কাস্টমারের, দুইটা দুইটা অ্যাপ্লিকেন্ট সেম সাপ্লায়ারের কাছ থেকে গুডস নিয়ে আসে। তো একটা সাপ্লায়ারের জন্য আপনি ক্রেডিট রিপোর্টটা নিয়েছেন, অন্য একটা অ্যাপ্লিকেন্ট কিছুদিন পরে এলসি ওপেন করেছে। তো আপনি দেখলেন যে সাপ্লায়ারের নাম ম্যাচ হচ্ছে এবং ওই এলসি, ওই ক্রেডিট রিপোর্টটা আপনার কাছে আছে। নো ইস্যুজ, আপনি সেই ক্রেডিট রিপোর্টটাই ওই নতুন যে অ্যাপ্লিকেন্ট তার জন্য ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ADs shall obtain the credit report for a supplier during the period of its validity. In no way ADs are allowed to remit more than one times as collection cost for the credit report. During the validity, ADs shall use the report for all their importers importing from the same supplier. Depending on its usability, ADs shall set reasonable service charge attributed to respective issues. যদি মনে করেন respective importers. In addition, AD shall accept credit report arranged by the importer from other ADs. In this case, ADs need to receive the reports direct from other ADs concerned. ধরেন অনেক সময় কাস্টমার বলে, আমরা এটা প্র্যাকটিক্যালি প্রচুর পরিমাণ পাই, অ্যাপ্লিকেন্ট বললো যে আমার তো, আমি তো ওই ব্যাংকে এলসি করি, সেখানে ক্রেডিট রিপোর্ট আছে। আপনি বলবেন যে ঠিক আছে, তাইলে ওই ক্রেডিট রিপোর্টটা ওই ব্যাংক থেকে আমার কাছে পাঠানোর ব্যবস্থা করেন। আমরা আগে পড়েছি কোনো ক্রেডিট রিপোর্ট অ্যাপ্লিকেন্টের কাছ থেকে আমরা রিসিভ করব না। অ্যাপ্লিকেন্টের কাছ থেকে কোনো ক্রেডিট রিপোর্ট আমরা রিসিভ করব না। আমাদের কাছে যে ক্রেডিট রিপোর্টটা আসবে সেটা হয় ব্যাংক থেকে আসতে হবে, অথবা আমরা নিজেরা সেটা কালেক্ট করতে হতে পারে। এর বাইরে আমরা সেটা নিতে পারবো না। এই হচ্ছে মোটামুটি আমাদের রুল অফ থাম্ব ফর ক্রেডিট রিপোর্ট। যদি সিরিয়ালি প্রথম থেকে বলি, 30-40-র একটা স্ল্যাবস বলা আছে। বাট আপনার যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয়, 30-40 স্ল্যাবসের বাইরেও আপনি ক্রেডিট রিপোর্ট নিতে পারবেন। অ্যাপ্লিকেন্টের কাছ থেকে কোনো ক্রেডিট রিপোর্ট নিতে পারবেন না। যদি অন্য কোনো ব্যাংক থেকে কোনো অ্যাপ্লিকেন্ট আপনাকে ক্রেডিট রিপোর্ট দিতে চায়, যে ব্যাংক থেকে দিতে চায়, ব্যাংক থেকে সরাসরি আপনাকে ক্রেডিট রিপোর্টটা প্রোভাইড করতে হবে। ক্রেডিট রিপোর্টের ভ্যালিডিটি থাকবে 1 ইয়ার। 1 ইয়ারের মধ্যেও যদি আপনি কোনো কারণে কোনো অ্যাডভার্স রিপোর্ট অ্যাপ্লিকেন্ট সাপ্লায়ার সম্পর্কে পান, তাহলে নতুন ক্রেডিট রিপোর্ট আপনি চাইলে নিতে পারবেন। এক কাস্টমারের ক্রেডিট রিপোর্ট অন্য কাস্টমারের জন্য ইউটিলাইজ করতে পারবেন, এবং আপনি একটা সেন্ট্রাল ডাটাবেজের মাধ্যমে সকল কাস্টমারকে ক্রেডিট রিপোর্টের এই ফ্যাসিলিটিসটা দেওয়ার সুযোগ রয়েছে। পয়েন্ট নাম্বার 22, অ্যাপ্রুভড মেথডস অফ পেমেন্ট। এলসি may be established providing for payment of the country of origin of goods or any other country except those countries import from which are prohibited. আপনি সাধারণত পেমেন্ট দিতে পারবেন, বা যেই সকল কান্ট্রি আপনার জন্য প্রহিবিটেড না, আমাদের জন্য অ্যাজ পার আইপিও নর্মালি প্রহিবিটেড হচ্ছে ইসরায়েল। এর পাশাপাশি আমরা জানি যে স্যাংশন রিলেটেড ইস্যুস টাইম টু টাইম অনেকগুলি জিনিস চেঞ্জ করে ফেলে। স্যাংশন রিলেটেড ইস্যুতে যদি এমন কোনো কান্ট্রি আসে যে কান্ট্রিতে আমাদের সাথে কোনো ধরনের ট্রানজেকশন করার প্রহিবিশন রয়েছে, প্রহিবিট স্ট্রাকচার রয়েছে, তাহলে তার সাথে আমরা নর্মালি ট্রানজেকশন করব না। নর্থ কোরিয়ার সাথে আমাদের অ্যাক্টিভিটি নাই, সো নর্থ কোরিয়ার কোনো পেমেন্ট রিলেটেড, এলসি রিলেটেড বা কান্ট্রি অফ অরিজিন রিলেটেড অ্যাক্টিভিটিতে আমরা ইনভলভ হব না। সো এইটা মূলত ইসরায়েল স্পেসিফিকলি, এবং স্যাংশন বা অন্য আদার ইস্যুস রিলেটেড ফ্যাক্টগুলিতে যদি সে প্রহিবিটেড না হয়, তাহলে তার যে কোনো এলসি রিলেটেড অ্যাক্টিভিটিতে আমি পেমেন্ট এক্সিকিউশন করতে পারবো। দ্য এলসি মে প্রোভাইড ফর পেমেন্ট or reimburse in any freely convertible foreign currency including চাইনিজ ইয়ান। চাইনিজ ইয়ানটা নতুন করে অ্যাড করা হয়েছে। আগে অ্যাজ ইউজুয়াল যেই কারেন্সিকে আমি টাকার বিনিময়ে পরিবর্তিত কারেন্সি হিসেবে ট্রিট করতে পারি, অর্থাৎ ফ্রিলি কনভার্টেবল যে কোনো ফরেন কারেন্সিতেই আমি চাইলে পেমেন্ট দিতে পারবো। এটা হচ্ছে 22-22-এর নিচের অংশটুকু পড়ার দরকার নাই। তারপরে যাব আমরা 23-তে। 23-তে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস ফর রেমিটেন্স এগেইনস্ট ইম্পোর্ট। এটা প্রথম থেকে যেটুকু আছে এটুকু আপনাদের ওরকম দরকার নাই। ইন কেস অফ ইম্পোর্ট বাই, ধরেন এডিস মে অ্যাপ্রুভ অন বিহাফ অফ বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স এগেইনস্ট ইম্পোর্ট ইনটু বাংলাদেশ প্রোভাইডেড দ্য কন্ডিশন সেট আউট
ইন পার্টে প্রথম দিকে যে রেমিটেন্সের কথা বলা হয়েছে, অ্যান্ড এলসওয়্যার ইন দিস সার্কুলার আর কমপ্লাইড উইথ এনি প্রভিশন অলসো দ্যাট ডকুমেন্ট কাভার্ড ইন ইম্পোর্ট whether under LC or otherwise আর রিসিভড থ্রু এডিস কনসার্ন। এটা আসলে আমাদের ওরকম ইম্পর্টেন্ট কোনো কথা বলে নাই। ইন কেস অফ ইম্পোর্ট বাই পোস্ট অর কুরিয়ার, এডিস মে মেক রেমিটেন্স উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ বাংলাদেশ ব্যাংক অনলি ইফ দ্য পার্সেল ইজ অ্যাড্রেসড ডিরেক্টলি টু এডিস। যদি আমার কোনো শিপমেন্ট হয় পোস্ট অফিস, পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে, যদি কোনো শিপমেন্ট হয় হতে পারে, এবং সেক্ষেত্রে এডি মে মেক রেমিটেন্স, এডি সেই পেমেন্টটা দিতে পারবে উইদাউট প্রায়ার অ্যাপ্রুভাল অফ বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল ছাড়া সে ওই পেমেন্টটা করতে পারবে। ধরেন আমরা জানি ট্রান্সপোর্ট ডকুমেন্ট হিসেবে বিল অফ লেডিং আছে, তারপরে এয়ার ট্রান্সপোর্ট ডকুমেন্ট আছে, ট্রাক রিসিপ্ট আছে, রেলওয়ে রিসিপ্ট আছে, এগুলি সব কিন্তু ট্রান্সপোর্ট ডকুমেন্ট, এগুলির ক্ষেত্রে কোনো বাধা নাই। বাধা হচ্ছে শুধুমাত্র পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে যদি কোনো ইম্পোর্ট এক্সিকিউশন হয়, তাহলে ওই পোস্ট বা কুরিয়ারের এগেনস্টে আপনার তো পেমেন্ট করতে হবে, পেমেন্টটা তো আপনি রেমিটেন্স বাইরে পাঠাতে হবে। এই রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে পার্সেলটা বিদেশ থেকে বাংলাদেশে আসছে, সেটা ডিরেক্টলি এডির অ্যাড্রেসে আসতে হবে, অর্থাৎ এডির কাছে আসতে হবে। হোয়ার দ্য পার্সেল ইজ অ্যাড্রেস টু অ্যান ইন্ডিভিজুয়াল কেয়ার অফ এডিস টু দ্য ইন্ডিভিজুয়াল ডিরেক্ট, প্রায়র অ্যাপ্রুভাল অফ বাংলাদেশ ব্যাংক শুড বি অ্যাপ্লাইড ফর। যদি এডির অ্যাড্রেস বরাবর না আসে, অন্য কোনো পার্সোনাল ইন্ডিভিজুয়াল ব্যক্তি বরাবর আসে, অথবা যিনি এলসি ইস্যু করেছেন তার বরাবর আসে, মানে এডির অ্যাড্রেসে না আসলে অন্য যে কোনো অ্যাড্রেসে আসলে সেটার এগেনস্টে রেমিটেন্স দিতে গেলে বাংলাদেশ ব্যাংকের পারমিশনের প্রয়োজন হবে। হোয়ার দ্য পার্সেল ইজ অ্যাড্রেসড টু অ্যান ইন্ডিভিজুয়াল কেয়ার অফ এডিস অথবা টু দ্য ইন্ডিভিজুয়াল ডিরেক্ট, ইন্ডিভিজুয়াল ডিরেক্ট মানে যিনি এলসি ওপেন করেছেন তার কাছে যদি সরাসরি, মানে অ্যাপ্লিকেন্টের কাছে যদি সরাসরি আসে, তাহলে ওই টাইপের পোস্ট বা কুরিয়ারের এগেনস্টে পেমেন্ট করতে গেলে সেটা সেন্ট্রাল ব্যাংকের পারমিশনের প্রয়োজন হবে। 24, রেমিটেন্স অফ প্রসিডস অফ ডিসঅনার্ড বিল, and ADs should not remit the proceed of bills in case where the name of the importer on the bill of exchange differ from the information available in Bangladesh Bank online reporting system। মানে এলসিতে যাদের যেই ইনফরমেশন দেওয়ার কথা, ইন কেস হোয়ার দ্য নেম অফ দ্য ইম্পোর্টার অন দ্য বিল অফ এক্সচেঞ্জ ডিফার ফ্রম দ্য ইনফরমেশন অ্যাভেলেবল ইন বাংলাদেশ ব্যাংক অনলাইন রিপোর্টিং সিস্টেম। মানে সোজা কথা, বাংলাদেশ ব্যাংক অনলাইন রিপোর্টিং সিস্টেমের কথা বলেছে, মানে আমি এলসির কথা বলছি। এলসিতে যে ইম্পোর্টারের নাম বলা হয়েছে, যে ডকুমেন্টটা সাবমিট করা হয়েছে, সেই ডকুমেন্টের বিল অফ এক্সচেঞ্জ যদি ইম্পোর্টারের নাম ভুল হয়, অর্থাৎ অন্য কোনো ইম্পোর্টারের নাম হয়, তাহলে এই টাইপের বিলে সাধারণত ইস্যুইং ব্যাংক কোনো ধরনের পেমেন্ট করবেন না। where goods are imported under documentary collection TP বা DA basis or even under LC and the original drawee dishonors the bill and foreign shipper or his local agent find another buyer for the goods, মানে এটা ডিসঅনার করবে, এটা অনার করার কোনো সুযোগ নাই। এডিস মে মেক দ্য রেমিটেন্স উইথ প্রায়র পারমিশন অফ বাংলাদেশ ব্যাংক প্রোভাইডেড দ্যাট দ্য গুডস হ্যাভ বিন রিলিজড ফ্রম দ্য কাস্টমস অথরিটি এভিডেন্স বাই দ্য বিল অফ এন্ট্রি। এমন হতে পারে কন্ডিশন, এটা কন্ডিশনাল হতে পারে। প্রথম কথা হচ্ছে, যদি বিল অফ এক্সচেঞ্জে ইম্পোর্টার চেঞ্জ হয়, মানে লিগালি যিনি ইম্পোর্টার হিসেবে গুডস নিয়ে আসবেন, বিল অফ এক্সচেঞ্জে তার নাম নাই, অন্য কারো নাম আছে, এই টাইপের কন্ডিশন হলে সেটা ডিসরিগার্ড করব, মানে ডিসঅনার করব, এটা পেমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই। বাট এমন হতে পারে যে, এমন হলো যে কপি ডকুমেন্টে গুডস আসছে, সেখানটায় ঠিক ছিল, বা পরবর্তীতে কপি ডকুমেন্ট দিয়ে গুডস অলরেডি রিলিজ করা হয়েছে, পরবর্তীতে অরিজিনাল ডকুমেন্ট আনা হয়েছে। কপি ডকুমেন্টের ক্ষেত্রে তো বিল অফ এক্সচেঞ্জ কন্ডিশনাল, আমরা জানি সাইট এলসির ক্ষেত্রে এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এলসিতে আমরা কন্ডিশন দিয়েছি বিল অফ এক্সচেঞ্জের, সে দিয়েছে, অথবা আমরা জানি অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জটা প্রয়োজন। পরে দেখা গেল যে বিল অফ এক্সচেঞ্জটা ইম্পোর্টারের নামে ইস্যু না হয়ে অন্য কারো নামে ইস্যু, অন্য কোনো ইম্পোর্টারের নামে ইস্যু হয়েছে। ইন দ্যাট সার্কামস্ট্যান্সেস আমি প্রথম পয়েন্ট অনুযায়ী আমি এটা পেমেন্ট দিতে বাধ্য না, বা আমি দিব না, এটা আমি ডিসঅনার করব। বাট যদি কন্ডিশনটা এমন হলো যে এই বিল অফ এক্সচেঞ্জের মাধ্যমেই ইম্পোর্টার গুডসটা রিলিজ করতে পেরেছে এবং আহ, সে বিল অফ এন্ট্রি সাবমিট করতে পেরেছে, এই অবস্থায়
এডিগুলিকে বলা হয়েছে যে আপনারা সেন্ট্রাল ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে বা সেন্ট্রাল ব্যাংকে এটা অভিহিত করে চাইলে সেই রেমিটেন্সটা প্রসিড করতে পারেন। 25, রেমিটেন্স এগেইনস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সবার জন্য, রেফারেন্স, নলেজ অ্যান্ড আদার থিংস, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, বিশেষ করে যারা ডকুমেন্ট চেকিং করেন তাদের জন্য। রেমিটেন্স এগেইনস্ট ডিসক্রিপেন্ট ডকুমেন্ট স্ল্যাশ ডকুমেন্ট রিসিভড ডিরেক্টলি বাই দ্য ইম্পোর্টার্স, দুইটা কথা বলেছে। রেমিটেন্স এগেইনস্ট ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, কোন একটা আপনার কাছে, আপনি অ্যাজ এ ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট আসার পর আপনি ডিক্লেয়ার করলেন, অ্যাসার্টেন হলেন এটা ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, নাম্বার ওয়ান। অথবা কোনো একটা ডকুমেন্ট সরাসরি ইম্পোর্টারের কাছে আসলো, আপনার কাছে আসলো না, মানে ট্রান্সপোর্ট ডকুমেন্টটা ইম্পোর্টারের অ্যাড্রেসে আসছে, আপনার কাছে আসে নাই। এই দুইটা কন্ডিশনে আপনি কি করবেন? প্রথমে আমি বলে রাখি, এই দুইটা কন্ডিশনে আগে আমাদের নিয়ম ছিল যে এই টাইপের কোনো কিছু যদি হয় তাহলে আপনি বিল অফ এন্ট্রি পাওয়ার আগে পেমেন্ট করতে পারবেন না। যদি ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হয় তাহলে আপনার বিল অফ এন্ট্রি পাওয়ার পরে পেমেন্ট করবেন, আর যদি ডকুমেন্ট সরাসরি ইম্পোর্টারের কাছে আসে তাহলে আপনি বিল অফ এন্ট্রি পাওয়ার পরে আপনি পেমেন্ট করবেন। এটা আমাদের প্রায়র রেগুলেটরি স্ট্রাকচার ছিল, বাট এখন এটাকে একটু ফ্লেক্সিবল করেছে। এখানে কি করেছে দেখেন, এডিস মে কনসিডার discrepant import bills waived by the importers under reasonable grounds accepted to ADs as eligible for payment, provided that such waivers will not result in material change at outlined in paragraph 31(3). 31(3) কথাটা, 31(3) যদি আমরা জাস্ট একটু ক্যারি অন করে যাই, 31(3) কথা আসলে কি বলেছে? 31(3) হচ্ছে কেস উইথ ম্যাটেরিয়াল ডিসক্রিপেন্সি বিটুইন দ্য particular of merchandiser for which remittance was made and the merchandise actually received as evidence in the authenticated copy of bill of entry। মানে ম্যাটেরিয়াল ডিসক্রিপেন্সি মানে হচ্ছে এমন ডিসক্রিপেন্সি যে ডিসক্রিপেন্সিটা বেসিকলি গুডসের পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলে, অর্থাৎ গুডসের জেনুইননেসটাকে যদি নষ্ট করে ফেলে, যেই কন্ডিশন সেই কন্ডিশনকে বলা হয় ম্যাটেরিয়াল ডিসক্রিপেন্সি। মানে ধরেন এমন হলো, কোনো একটা এলসিতে এমন একটা ডিসক্রিপেন্সি আসছে যে আমি গুডস বলেছি যে গুডস আসবে হচ্ছে এয়ার কন্ডিশনের পার্টস, ওরা এলসি করার পরে ডেসক্রিপশন অফ গুডসে লিখেছে যে এটা হচ্ছে মোটর কারের পার্টস। তাহলে এটা তো দুইটা পুরো ডিফারেন্স। তাহলে আপনার কাছে এটা তো ডিসক্রিপেন্ট। আবার আপনি এমন একটা জিনিস বললেন যে আপনি লেটার অফ ক্রেডিটে বললেন যে তুমি যেই বিল অফ লেডিং বা যে শিপে করে গুডসটা পাঠাবা সেই শিপের আইএমও নাম্বারটা পয়েন্ট আউট করতে হবে। অথবা বললেন যে ডিটেইল, যে যাকে বিল অফ লেডিং এ নোটিফাই পার্টি হিসেবে ঠিক করা হয়েছে তার নাম এবং ডিটেইলসটা দিতে হবে। ঠিক আছে, দুইটা ডিসক্রিপেন্সি আমি, একটা হচ্ছে যে একটা ডকুমেন্টে আমি এলসিতে বলেছি অ্যাক্সেসরিজ অফ রেফ্রিজারেটর, বাট সে যখন ডকুমেন্ট সাবমিট করেছে সে ডেসক্রিপশন অফ গুড লিখছে অ্যাক্সেসরিজ অফ মোটর কার। একটা ডিসক্রিপেন্ট, এটা কিন্তু ডিসক্রিপেন্ট, কারণ আমার মূল এলসির সাথে মিলে নেই। আরেকটা ডিসক্রিপেন্সি হচ্ছে লেটার অফ ক্রেডিটে আমি বলেছি notify in bill of lading, notify should be applicant and issuing bank including their full address, অথবা ইনক্লুডিং দেয়ার অ্যাড্রেস, এটা ইউসিপিও আমাকে বলছে যে ফুল অ্যাড্রেসটা দিতে হবে। এখন সে বিল অফ লেডিং এ যখন দিয়েছে এভরিথিং ইজ ওকে, সে নোটিফাই পার্টি হিসেবে অ্যাপ্লিকেন্টের নাম লিখেছে, অ্যাপ্লিকেন্টের পুরো অ্যাড্রেসটা না দিয়ে একটু ছোট করে দিয়েছে। হুম, ধরেন 37, এটা দিলকুশা মতিঝিল, সে 37 মতিঝিল লিখেছে, দিলকুশাটা আর লেখে নাই। ডেফিনেটলি এটা ডিসক্রিপেন্ট, কারণ ইউসিপি 600 অনুযায়ী আমরা নোটিফাই পার্টি হিসেবে যার নাম থাকবে তার অ্যাড্রেসটা যেটা দেওয়া থাকবে হুবহু সেটা দিতে হবে, বা মানে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা দিতে হবে, সো সেই অনুযায়ী এটা ডিসক্রিপেন্ট। এখন আমি আসলে দুইটার মধ্যে কম্পেয়ার করতে চাচ্ছি হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে হচ্ছে কোনটা আসলে এই শিপমেন্টটাকে হ্যাম্পার্ট করে। ডেফিনেটলি প্রথমটা,
কারণ আপনি নিয়ে আসছেন রেফ্রিজারেটরের পার্টস বা অ্যাক্সেসরিজ। এখন আপনি যদি বস্তা খুলে দেখেন যে এটার মধ্যে মোটর গাড়ির অ্যাক্সেসরিজ, তাহলে আপনি এটা সেল করবেন কিভাবে? বিকজ ইউর লাইন অফ বিজনেস ইজ রিলেটেড উইথ রেফ্রিজারেটর। সো আপনি গাড়ির পার্টস দিয়ে আপনি কি করবেন? ডেফিনেটলি এটা পুরো পুরো সিস্টেমটাই, আপনার পুরো ফান্ডিংটাই, পুরো প্ল্যানটাই ভেস্তে যাচ্ছে। সো ফার্স্ট ওয়ান ইজ ম্যাটেরিয়াল ডিসক্রিপেন্সি। নেক্সট, সেকেন্ড ওয়ান, নোটিফাই পার্টির অ্যাড্রেস দিল না, আপনি ডিসক্রিপেন্স দিতে পারেন, বাট এইটা কি আপনার শিপমেন্ট বা এটার অথেন্টিসিটি? হ্যাঁ, আপনি অ্যাজ পার ক্রেডিট হয়নি, আপনি ডিসক্রিপেন্সি দিয়েছেন, বাট এটা কি ম্যাটেরিয়াল ডিসক্রিপেন্সি? না, এটা কিন্তু আপনার জন্য ম্যাটেরিয়াল ডিসক্রিপেন্সি না। প্রথম পয়েন্টটা আপনাকে এইভাবে এই পয়েন্টটাতে হাইলাইট করেছে যে যদি এডি মনে করে যে দো দ্য ডকুমেন্ট ইজ ডিসক্রিপেন্ট, বাট ওই ডিসক্রিপেন্সিটা ম্যাটেরিয়াল ডিসক্রিপেন্সি না, এইটা শিপমেন্ট বা অ্যাপ্লিক্যান্টের গুডস রিলিজ, গুডসের অ্যারেঞ্জমেন্ট, গুডজনিত কোনো কিছুতে কোনো ধরনের নেগেটিভ কনসিকোয়েন্সেস ক্রিয়েট করবে না, এই মর্মে যদি এডি প্রত্যয়মান হয়, তখন বলা হচ্ছে যে এডি চাইলে ইম্পোর্টারের ওয়েভার নোটিশ পেয়ে সেই এলসিটা দো সেটা ডিসক্রিপেন্ট, সে সেটা পেমেন্ট এক্সিকিউট করতে পারে। তবে অবশ্যই ম্যাটেরিয়াল ডিসক্রিপেন্সি হলে সেটা সে করবে না বা করা ঠিক হবে না। বাট যদি ম্যাটেরিয়াল ডিসক্রিপেন্সি না হয়, তাহলে অ্যাপ্লিকেন্টের ওয়েভার নিয়ে, ওয়েভার কিন্তু মাস্ট, ওয়েভার ছাড়া কিন্তু হবে না এমন না। এটা কিন্তু বলে নাই যে এডি তার ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে পেমেন্ট করে দেবে, না। এডি ওয়েভার নিয়ে সে চাইলে পেমেন্টটা করে দিতে পারে, পেমেন্ট করে দিতে পারে। দিস ইজ এক্সেপশনাল। যেটা আগে ছিল যে এনি ডিসক্রিপেন্সি ডিসক্রিপেন্সি শুট আউট করলেই বিল অফ এন্ট্রি পাওয়ার আগ পর্যন্ত পেমেন্ট দেওয়া যাবে না, এবং এটা নিয়ে আমাদের লং টার্ম বিভিন্ন কাস্টমারের এবং ফরেন সাপ্লায়ারদের সাথে নানা ধরনের সুইফট আর মানে বিটার এক্সপিরিয়েন্স আমরা সবাই মানে এনজয় করেছি প্রচুর পরিমাণ। মানে এমন অনেক কাস্টমার আছে যাদের গুডস রিলিজ হতে 20 দিন, 25 দিন, 30 দিন, 35 দিন সময় লেগেছে, এই 35 দিন পেমেন্ট করা হয় নাই। সাপ্লায়াররা, বিশেষ করে চায়নার সাপ্লাই হলে তো কোনো কথাই নেই, সকাল বিকাল দিনে রাতে মেসেজ দেওয়া শুরু করছে, আপনি এখানে লিখছেন অ্যাজ পার রেগুলেশনস আমরা পেমেন্টটা করতে পারছি না, আপন রিসিপ্ট অফ বিল অফ এন্ট্রি উইল এক্সিকিউট দ্য পেমেন্ট, লিখতে লিখতে আপনার সুইফটের বিল চলে আসছে $20। এই পেনিট্রেশন, এই প্রোক্রেস্টিনেশনটাকে রিসলভ করার জন্য এই আর্টিকেলটা আসছে। সো ইট ইজ, মানে এটা এটা আসলে মানে টাইম বেয়ারিং একটা কন্ডিশন, এবং ডেফিনেটলি এটা হচ্ছে ট্রেড সিস্টেমটাকে এক্সপার্টাইজ করেছে। 2 নম্বর, এডিস shall conduct due diligence before issuance of shipping guarantee, AR releases, delivery orders for the release of respective goods against copy documents. This is also an important and innovative things. ফার্স্ট টাইম কপি ডকুমেন্ট এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে ডিউ ডিলিজেন্সটা এনশিওর করার কথা বলা হয়েছে। হোয়াট ডাজ দিস মিন? দিস মিনস আপনি যখন কপি ডকুমেন্ট দিবেন, আপনার কিন্তু মাথায় আছে যে এইটাই অরিজিনাল ডকুমেন্ট আসবে এবং এইটার উপরেই আমি পেমেন্ট দিতে পারবো না, এমন তো কন্ডিশন কখনো হয় না। মানে আমরা এই জায়গায় প্রচুর পরিমাণ মেল প্র্যাকটিস করি, সেই জন্যই পয়েন্টটাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা মেল প্র্যাকটিস করি, কপি ডকুমেন্ট আপনার কাছ থেকে নিয়েছে, দুইজন অফিসারের সাইন নকল করে কপি ডকুমেন্টটাকে চেঞ্জ করে, কপি ডকুমেন্ট চেঞ্জ করা সোজা, বিকজ এটা তো একটা ফটোকপি, চেঞ্জ করে অফিসারের সিল দিয়ে সাইন দিয়ে কাস্টমস থেকে গুডস রিলিজ করার রেকর্ড আছে, একটা না, অনেকগুলি, যদি আপনি ইনভেস্টিগেশন করেন। বলা হচ্ছে কপি ডকুমেন্ট, যখন কপি ডকুমেন্ট দিয়ে যখন আপনি মাল রিলিজ করে ফেলেন, দো আপনি কাস্টমারের কাছ থেকে টাকা রেখেছেন কপি ডকুমেন্টের সময়, বাট আপনার স্ট্রাকচার হচ্ছে কপি ডকুমেন্টের সাথে অরিজিনাল ডকুমেন্টের অ্যালাইনমেন্ট রয়েছে কিনা এটা জাস্টিফিকেশন করা। এই পয়েন্টটা সেই জায়গাটাতে হাইলাইট করেছে যে আপনি যখন দো শিপিং ডকুমেন্ট দেন, এয়ারওয়ে রিলিজ দেন, অথবা ডেলিভারি অর্ডার দেন, কপি ডকুমেন্ট আকারে কাস্টমারকে যেই ডকুমেন্টই দেন, আপনি নোটিফাই হবেন সেই ডকুমেন্টটা যাতে এলসির টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে অ্যালাইন রয়েছে কি না। নর্মালি অরিজিনাল শিপিং ডকুমেন্টটা চেক করে আমরা ডিসক্রিপেন্সি দিব, কপি ডকুমেন্ট দেখে কিন্তু আমরা ডিসক্রিপেন্সি দিব না, মানে আমরা এটা দিতে পারি না। কপি ডকুমেন্টে তো ব্যাংকের সাপ্লায়ার বা নমিনেটেড ব্যাংকের ইয়ে থাকে না, মানে পেমেন্ট অব্লিগেশনস থাকে না, আহ, বা নমিনেটেড ব্যাংকের কোনো ফরওয়ার্ডিং থাকে না। তাহলে কপি ডকুমেন্ট পেলে আপনি কিন্তু কোনো ব্যাংকে ডিসক্রিপেন্সি দিতে পারবেন না। বাট
কপি ডকুমেন্টটা আপনার লেটার অফ ক্রেডিটের সাথে অ্যালাইন রয়েছে কিনা, কারণ আপনার মাথায় আছে এই ডকুমেন্টটাই কিছুদিন পরে অরিজিনাল আকারে আসবে, সেটা আপনাকে তখন চেক করতে হবে। এমন কোনো ডেঞ্জারাস ডিসক্রিপেন্সি এটার ভিতরে লুকিয়ে আছে যেটা আমি কপি ডকুমেন্ট এন্ডোর্স করে দিয়ে গেলাম, পরে অরিজিনাল ডকুমেন্ট আসার পর আমার চোখে পড়লো এবং সেটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করলো। সো এই টাইপের প্রবলেমটাকে মিনিমাইজ করার জন্য কপি ডকুমেন্টটা যখন আমরা পাবো, তখন কপি ডকুমেন্টটা রিভিউ করার জন্য বলা হয়েছে। রিভিউটার লিগ্যাল এবং ফর্মাল সুন্দর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করা। রেমিটেন্স এগেইনস্ট গুডস ইম্পোর্ট আন্ডার পেনাল্টি। An AD may not make remittance in payment of goods imported under penalty. And applications for remittance of foreign exchange covering such import should be submitted to Bangladesh Bank for prior approval and should be accompanied by the attested copy of the customs bill of entry for consumption in Bangladesh, the related penalty order, together with full participants of the relevant circumstances. ধরেন কাস্টমস বা অন্য কোনো অথরিটি কর্তৃক কোনো ধরনের কোনো ধরনের যদি কোনো পেনাল্টি থাকে, সেই ধরনের ডকুমেন্টে সাধারণত আপনি পেমেন্ট করতে পারবেন না, দো ডকুমেন্ট ইজ কমপ্লাইং। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি আপনাকে সেন্ট্রাল ব্যাংকের অ্যাপ্রুভাল নিয়ে তারপরে সেই রেমিটেন্সটা ক্যারি ফরওয়ার্ড করতে হবে। 27, খুব ইম্পর্টেন্ট, অ্যাডভান্স রেমিটেন্স এগেনস্ট ইম্পোর্ট। দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ টাইপস এক্সাম, ফর ভাইভা, এনি টাইপস অফ ভাইভা, খুবই ইম্পর্টেন্ট মানে। এবং টিচারদের এটা খুব খুব মানে খুব ইন্টারেস্টিং একটা টপিকস। আর ফার্দার মোর, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যারা অ্যাডভান্স টিটি নিয়ে কাজ করেন, অ্যাডভান্স রেমিটেন্স নিয়ে কাজ করেন, তাদের জন্য এই জায়গাটা জানতে হবে। এবং আই বিলিভ এখানে টেকনিক্যালি দুইটা পার্থক্য আছে, আমরা আলোচনা করব একটু পরে। অনেকেই এই পার্থক্যটা ক্লিয়ার বুঝতে পারেন না, কারণ আমাদের দুই জায়গা থেকে দুইটা ফরওয়ার্ডিং শিডিউলকে এখানে অ্যাড করা হয়েছে বা অ্যাড করতে হবে, যেটা হয়তো আমরা পড়ার সময় গোথ্রো করে চলে যাই, আহ, পরে হয়তো আমরা এটা খেয়াল করি না, এটা খেয়াল করা হয় না। অ্যাডভান্স রেমিটেন্স মানে হচ্ছে কোনো একটা এলসি আমি করেছি, তার একটা নির্দিষ্ট অংশ আমরা আগে পেমেন্ট করে দিব, এটাকে অ্যাডভান্স রেমিটেন্স এগেনস্ট ইম্পোর্ট বলা হয়। ইম্পোর্ট করব আমরা লেটার অফ ক্রেডিটের মাধ্যমে অথবা কালেকশনের মাধ্যমে, এবং এটার এগেনস্টে আমি যদি অ্যাডভান্স পেমেন্ট করি, এটা রিস্কি, কারণ গুডস এখন এসে আমাদের কাছে পৌঁছায় নাই, বাট আমরা রেমিটেন্সটা পাঠিয়ে দিয়েছি। সো যেহেতু এটা রিস্কি, আমাদের দেশ থেকে কারেন্সি চলে যাচ্ছে, সো এইটা ম্যাটিকুলাসলি ইনভেস্টিগেট করার দায়িত্ব হচ্ছে আমাদের। সো আমরা এটা ইনভেস্টিগেশন করব কিভাবে, সেই প্রসিডিওরটা এখানে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে, এটুকু আমাদের ওরকম পড়ার দরকার নেই, দ্য পারচেস কন্ট্রাক্ট উইথ সাপ্লায়ার স্পেসিফিকলি রিকোয়ার অ্যাডভান্স পেমেন্ট। যেই সাপ্লায়ার কন্ট্রাক্ট অথবা যেই পিআই অথবা যে সেলস কন্ট্রাক্টের উপর বেস করে আপনি এলসি ওপেন করেছেন, কন্ট্রাক্ট ইস্যু করেছেন, এবং যেটার উপর বেস করে আপনি অ্যাডভান্স রেমিটেন্স পাঠাবেন, সেটার মধ্যে লেখা থাকতে হবে যে এইটার এতটুকু অংশ অ্যাডভান্স পেমেন্টের জন্য এলিজিবল। অ্যাডভান্স পেমেন্ট কথাটা লেখা থাকতে হবে, এক নম্বর কথা। তাহলে যখন কোনো একটা এলসির পিআইতে অ্যাডভান্স পেমেন্টের ইস্যুস থাকবে, তখন কিন্তু আপনারা এই পয়েন্টগুলি কিপ ইন মাইন্ড, মনে রাখতে হবে। সেটার মধ্যে লেখা থাকতে হবে, ধরেন এলসি ভ্যালু মানে 2 লাখ টাকা, এইটার 10% অ্যাডভান্স পাঠাতে হবে, যেভাবেই থাক না কেন বলা থাকতে হবে 10% উইল বি অ্যাডভান্স পেমেন্ট। Number point, the supplier furnishes repayment guarantee accepted to ADs from a bank abroad. এটার এগেনস্টে to be invoked for refund of the amount paid in advance in the event of supplier's default in delivering the goods or service as per contract. এখানে বলা হচ্ছে যে প্রথমে তো অ্যাডভান্স পেমেন্ট বলা থাকবে, দ্বিতীয়তে আমি যে অ্যাডভান্স পেমেন্টটুকু করব, এই অ্যাডভান্স পেমেন্টটুকু আমি তো আগে সাপ্লায়ারকে পাঠিয়ে দিচ্ছি। সাপ্লায়ার তার দেশের কোনো একটা ব্যাংক থেকে আমাকে একটা আমার এডি বরাবর একটা গ্যারেন্টি ইস্যু করবে, মানে এটাকে বলা হয় রিপেমেন্ট গ্যারেন্টি, যে আমার এই সাপ্লায়ার যে টাকাটা নিয়েছে, যদি সে প্রপার ওয়েতে গুডস ডেলিভারি করতে না পারে, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি যে আমি এই পেমেন্টটা অ্যাজ এ গ্যারেন্টর ব্যাংক আমি তোমাকে পরিশোধ করব। এটা খুব ইম্পর্টেন্ট।
এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রচুর পরিমাণ এই এই জায়গাটাতে কিন্তু আমরা লেফসেস থাকি, এটা বলতে পারি না, বিকজ আই হ্যাভ ফেস দিস কোয়েশ্চেন ইন ওয়ান অফ মাই ব্যাংকস ভাইভা। এই এই জায়গাটা প্রশ্নটা এইটুকু এতটুকু জায়গা আমার কাছে মনে হয়েছে, আমি যতগুলি ব্যাংক ভাইভা দিয়েছি এখন পর্যন্ত, দিস ইজ মোস্ট সুইটেবল ভাইভা ফর মি। এবং যিনি ভাইভা নিয়েছেন আমার জানা মতে ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, যতজন ট্রেড এক্সপার্ট আছে আমাদের ইন্ডাস্ট্রিতে টপ 5 জনের মধ্যে তিনি একজন। সো ওনার ভাইভাটা খুবই থ্রিলড, মানে আপনাকে এমন কোনো পার্ট নাই যেখান থেকে উনি প্রশ্ন করতে পারে না। ওনার গাইডলাইন পুরো চ্যাপ্টার ওয়াইজ ওনার মুখস্থ, ফেরার কোনো কিছু ওনার পড়া বাদ নাই। সার্কুলারের রেফারেন্স ধরে উনি বলতে পারে। ইউসিপি, ইউআরডিজি বা অন্য যে কোনো জায়গায় যায়, যেটা যেখানেই থাকুক না কেন, ওনার মানে এত নলেজ এই জায়গাগুলি, বিশেষ করে রেগুলেটরি রিকোয়ারমেন্ট উনি প্রচুর নলেজেবল। সো মানে আমরা কি করি যে ভাইভাতে আসলে রেগুলেটরি রিকোয়ারমেন্টটা বেশি কাজ করে, কে কতটুকু জানে সেটা আসলে বেশি কাজ করে। তো ওই স্যারের ভাইভা ফেস করাটা মানে সত্যি খুব থ্রিল্ড, যে আপনি যদি নলেজেবল না হন তাহলে আপনি কিন্তু মানে আটকায় যাবেন, ওনার প্রশ্নতেই আপনি আটকায় যাবেন। আমাকে জাস্ট এই প্রশ্নটা করেছে যে আপনি কখনো কি একটা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কাজ করেছেন কিনা। আমি বলেছি করেছি। এখন আহ, আচ্ছা আমি কেসটা বলছি, প্রথমে একটু এটা আমি শেষ করে নিই। সো এই অ্যাডভান্স পেমেন্টে আপনি যতটুকু অ্যাডভান্স পেমেন্ট করবেন ততটুকুর এগেনস্টে ফরেন ব্যাংক সাপ্লায়ারের একটা ব্যাংক আপনাকে একটা অ্যাডভান্স গ্যারান্টি দিবে যে হ্যাঁ ও আমার এতটুকু পেমেন্ট আমাকে করেছে, বা আমি তার এই পেমেন্টটা আমার কাস্টমার নিয়ে রেখেছে বা পেয়েছে। কাস্টমার যদি প্রপার ওয়েতে গুডস ডেলিভারি করতে না পারে তাহলে আমি সাপ্লায়ারের ব্যাংক হিসেবে এই অ্যামাউন্টটুকু ফেরত পাঠানোর ব্যবস্থা করব বা ফেরত দিব, আমি গ্যারেন্টি দিচ্ছি। এটা হচ্ছে ব্যাংক গ্যারেন্টি। সো যদি ব্যাংক গ্যারেন্টি আসে এটা আমার জন্য সুইটেবল। বাট আমাদেরকে নর্মাল বলা হচ্ছে যে 20,000 সাচ গ্যারেন্টি নিড নট বি, এই গ্যারেন্টিটা প্রয়োজন হবে না টু ইনসিস্টেড আপন ইন কেস অফ অ্যাডভান্স পেমেন্ট আপ টু 20,000 ফর ইম্পোর্ট অফ অল পারমিসিবল ইম্পোর্ট সাবজেক্ট টু দ্য কমপ্লায়েন্স অফ দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন। যদি $20,000 উপরের অ্যামাউন্টের কোনো অ্যাডভান্স পেমেন্টের ইস্যু হয় তখন এই গ্যারান্টিটার দরকার হবে। $20,000 নিচে যদি হয় তাহলে গ্যারান্টি লাগবে না। এডি ব্রাঞ্চ তাদের নিজস্ব কমপ্লায়েন্স ফলো করে, যদি তাদের কাছে মনে হয় যে গুডসটা পারমিসেবল, যে কাস্টমারটা নিয়ে আসছে সেই গুডসটা ডিল করতে পারবে, কোনো সমস্যা নাই, তাহলে ইট ইজ কোয়াইট পসিবল যে এডি ব্রাঞ্চ $20,000 বা তার সমপূর্ণ সমমূল্যের অন্য কোনো কারেন্সির অ্যামাউন্টটা নিজেরা হ্যান্ডেল করতে পারবে উইদাউট টেকিং এনি গ্যারেন্টি। তাহলে 20,000-এর উপরে গেলে অপশন হচ্ছে বেসিকলি দুইটা। 20,000-এর উপরে গেলে একটা অপশন হচ্ছে আপনি ফরেন ব্যাংকের একটা গ্যারান্টি যদি নেন তাহলে আপনি যে কোনো অ্যামাউন্টের অ্যাডভান্স পেমেন্ট করতে পারেন উইদাউট প্রায়র অ্যাপ্রুভাল অফ বাংলাদেশ ব্যাংক। বাট যদি ফরেন গ্যারান্টিটা আপনি না পান, পাওয়ার সম্ভাবনা খুবই কম, 1%ও না, 0.00001%। কারণ এলসির ক্ষেত্রে কোনো সাপ্লায়ার তার দেশের ব্যাংকের কাছ থেকে গ্যারান্টি নিয়ে সাধারণত প্রোভাইড করে না, কারণ এটা এডিশনাল কস্ট ইনকার্ড করে। তাহলে 20,000-এর উপরে গেলে যদি আপনি গ্যারান্টি না পান ফরেন ব্যাংকের, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে বলা আছে আপনি টোটাল ডকুমেন্ট কাভার করে সেটা সেন্ট্রাল ব্যাংকে পাঠাবেন। সেন্ট্রাল ব্যাংক আপনাকে অ্যাপ্রুভাল দিলে দেন ইউ উইল প্রসিড দ্য অ্যাডভান্স পেমেন্ট। তাহলে 3টা পয়েন্ট দাঁড়ালো এখানে। প্রথম পয়েন্ট হচ্ছে $20,000 পর্যন্ত, এটা আগে 10,000 ছিল। ইনফ্যাক্ট এই সার্কুলারটা যখন ইস্যু হয়েছিল আগস্ট মাসে তখনও কিন্তু এটা 10,000 ছিল। পরবর্তীতে একটা সার্কুলার আসছে রিসেন্ট, এই কয়েকদিন আগে সার্কুলার আসছে যেখানে বলা হচ্ছে 20,000 পর্যন্ত ব্রাঞ্চগুলি তাদের ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে অ্যাডভান্স পেমেন্ট করতে পারবে। দিস ইজ দ্য বিউটি অফ ট্রেড। দেখেন একটা সার্কুলার কম্পাইল করলো এত এত ইনফরমেশনকে ইনজেক্ট করে, ঠিক তারপরেও আবার নতুন করে প্রতিনিয়ত সময়ের, কান্ট্রির প্রয়োজনে বা কান্ট্রির ট্রেড ভলিউমটাকে এক্সপার্টাইজ করার জন্য প্রতিনিয়ত কিন্তু নিয়ম চেঞ্জ হয়। জাস্ট সার্কুলারের পরে নিয়মটা চেঞ্জ হয়েছে। আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমি টুটা কিন্তু লাল কালার দিয়ে দিয়েছি, মানে জাস্ট আমি ইনপুট করেছি এটা। সো 20,000-এর সমপরিমাণ অন্য কোনো কারেন্সি হলেও কোনো প্রবলেম নাই।
এডি তার নিজের ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে করতে পারবে। 20,000-এর উপরে গেলে দুইটা অপশন আছে। ফরেন সাপ্লায়ারের কাছ থেকে সে যদি গ্যারান্টি পায়, রিপেমেন্ট গ্যারান্টি, সেটার উপর বেস করে সে অ্যাডভান্স পেমেন্ট করতে পারবে, অথবা সেন্ট্রাল ব্যাংকে পাঠাবে, সেন্ট্রাল ব্যাংকের পারমিশন নিয়ে সে অ্যাডভান্স পেমেন্ট করতে পারবে। এটা হচ্ছে তিনটা কথা গেল 2 নম্বর পয়েন্ট নিয়ে। এবার আমার কেস স্টাডি, আমাকে সিম্পলি প্রশ্ন করা হয়েছে যে আপনি এডি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কাজ করেছেন কিনা। আমি বলেছি করেছি। তখন $10,000 ছিল। তখন আমাকে বললেন যে ধরেন আপনি $12,000 একটা অ্যাডভান্স পেমেন্ট করলেন। হুম। তখন আপনি কি করবেন? তো আমি বললাম যে উম, ধরেন, সাথে সাথে স্যার আবার বলছে হেসে হেসে, আমি মনে করলাম যে কাস্টমার আমার কাছে খুব প্যারা দিচ্ছে, কাস্টমার খুব চাচ্ছে দ্রুত এলসিটা করার জন্য, অ্যাডভান্স পেমেন্টটা করার জন্য। আপনি জানেন বাংলাদেশ ব্যাংকে পাঠালে যাওয়া আসা একদিন দুই দিন, মাঝখানে আবার বাংলাদেশ ব্যাংক চেকিং কোনো অবজারভেশন দিল 5-7 দিন। আপনি আসলে এটা করতে চাচ্ছেন না, বাংলাদেশ ব্যাংকে পারমিশনের জন্য পাঠাতে চাচ্ছেন না। এইদিকে কাস্টমারকেও আবার ডিসরিগার্ড করবেন না, মানে কাস্টমারকেও মনক্ষুণ্ণ করবেন না, আপনিও আবার আপহোল্ড থাকবেন, টিকে থাকবেন। ঠিক কোন ওয়েতে যাবেন? মানে আপনি কি করবেন তখন? দেখেন প্রশ্নটা কিন্তু ট্রিকি। মানে আপনাকে সরাসরি কিন্তু প্রশ্নটা করেনি, প্রশ্নটা করেছে ধরেন তখন আমাদের রেগুলেটরি রিকোয়ারমেন্ট ছিল 10,000 পর্যন্ত ব্রাঞ্চ নিজেরা করতে পারবে। আমাকে বললো যে একটা অ্যাডভান্স পেমেন্ট পাঠাতে হবে $12,000। মিন হোয়াইল এটা কাস্টমারের খুব আর্জেন্সি, পারলে আজকেই সেন্ড করতে হবে। এখন আপনার হাতে অপশন আছে যে আপনি সেন্ট্রাল ব্যাংকে এটা পাঠাবেন, এটা তো শিওর আপনার? আমি বললাম যে হ্যাঁ স্যার শিওর। কারণ 10,000-এর উপরে গেলে, স্যারই বলছে আমাকে যে 10,000-এর উপরে গেলেই তো সেন্ট্রাল ব্যাংকে পাঠাতে হয়। হ্যাঁ। তো আমাকে বললো যে তাহলে আপনি বলেন যে আপনি এখন কাস্টমার ইমার্জেন্সি চাচ্ছে, আপনি সেন্ট্রাল ব্যাংকে পাঠালে যেতে আসতে একদিন দুই দিন, মাঝখানে তাদের কোনো অবজারভেশন 4-5-7 দিনের ইস্যুস। এখন এটা যদি আপনি কাস্টমারকে বলেন যে আমি এটা সেন্ট্রাল ব্যাংকে পাঠাইতে হবে, সেন্ট্রাল ব্যাংক যেটা করে সেটা উম, যতদিন সময় লাগে তার উপর তো আমার হাত নাই, তারপরে আমি এটা করতে পারবে। কাস্টমার আপনার উপর ডেফিনেটলি খেপে যাবে। হ্যাঁ সেন্ট্রাল ব্যাংকে এটা পাঠাবেন, এটা আপনারা নিয়ে আসবেন। অথবা এমন হতে পারে সেন্ট্রাল ব্যাংকে পাঠানোর পরেই কাস্টমার আবার আপনাকে ফোন দেন, ফোন দিল যে আপনি সেন্ট্রাল ব্যাংকে কোথায় পাঠিয়েছেন খবর নেন, আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করতে থাকবে। এবং সেন্ট্রাল ব্যাংক যদি পারমিশনটি দিতে দেরি করে, ইনডাইরেক্টলি বলবে আপনাকে যে আপনি হয়তো প্রসেসটা ঠিকঠাক করে পাঠান নাই। আবার এমন হলো কোনো কারণে সেন্ট্রাল ব্যাংক কোনো অবজারভেশন দিল, তখন আবার আপনাকে দোষ দিবে যে আপনি ডকুমেন্টেশন ঠিকঠাক করে পাঠানে, দ্যাটস ওয়াই অবজারভেশন দিয়েছে, না হলে তো আগেই হয়ে যেত। এই প্রবলেমগুলি থেকে আপনি বাঁচতে চাচ্ছেন, অ্যাপ্লিক্যান্টকে আপনি মোটিভেটেড করবেন না, ডিমোটিভেটেড করবেন না, আপনিও আপনার লাইন থেকে ঠিক থাকবেন। কোনো অপশন আছে? প্রশ্নটা ছুড়েছেন এভাবে, কোনো অপশন আছে? আমি বললাম যে হ্যাঁ স্যার অপশন আছে। কি অপশন? আমি কাস্টমারকে বলবো সার্কুলারটা দিয়ে যে আমার এমন একটা সার্কুলার আছে বাংলাদেশ ব্যাংকের, অপশনটা আমি তাকে দিব যে এটা এরকম এরকম। আরেকটা অপশন আছে, যেহেতু আপনার সাপ্লায়ারের খুব জরুরি টাকা দরকার, বলেন যে সাপ্লায়ারের কাছ থেকে একটা ব্যাংক গ্যারেন্টি, সাপ্লায়ারের কোন একটা ব্যাংক আমাদের এডির নামে বা আমাদেরকে একটা ব্যাংক গ্যারেন্টি দিতে, যে ফান্ডটা তারা রিফান্ড করবে। খুব বড় ব্যাংক গ্যারেন্টি দরকার নাই, ছোট একটা ব্যাংক গ্যারেন্টি দিলেই আমি অ্যাডভান্স পেমেন্ট এখনই পাঠিয়ে দিতে পারবো। সেন্ট্রাল ব্যাংকেও যাওয়ার দরকার নেই, আপনি একটু আপনার সাপ্লায়ারের সাথে যোগাযোগ করেন। এইটা আপনার হাতে আরেকটা অপশন আছে, এটা আপনার হাতের অপশন। আপনি যদি এটা এক্সিকিউট করতে পারেন, কারণ সাপ্লায়ারের সাথে আপনার সম্পর্ক, আপনি পিআই ইস্যু করেছেন, আপনি যদি সাপ্লায়ারকে এটাতে রাজি করতে পারেন, তাহলে আমার কোনো সমস্যা না, আমি এটা করে দিতে পারবো। এখন টিউনটা কি হয়েছে, পয়েন্টটা কিভাবে গিয়েছে? সে সাপ্লায়ারকে হয়তো ফোন দিয়েছে, সাপ্লায়ারকে বললো যে আচ্ছা আমাদের দেশে তো রেগুলেশন এরকম এরকম আছে, এখন তোমার দেশ থেকে কি একটা ব্যাংক গ্যারেন্টি আমাকে দিতে পারবা আমার এডির নামে? দিলে আমি পেমেন্টটা পাঠিয়ে দিতে পারবো। আমাদের রিকোয়ারমেন্ট আছে যে যদি রেগুলেটরি অথরিটির কাছে যায় তাহলে পারমিশন পাওয়ার পরে করতে হবে, আদারওয়াইজ দিনে দিনে করতে হলে এরকম একটা অপশন আছে যেটা তোমার উপর ডিপেন্ড করছে। এখন তুমি এটা কি করতে পারবা? অটোমেটিকলি তখন সাপ্লায়ার বলবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বলবে, যে না আমার দেশে তো আমি এখন ব্যাংক গ্যারান্টি করে আবার অন্য ব্যাংকে কমিশন ইত্যাদি ইত্যাদি ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনার দেশের অ্যাপ্রুভাল যেটা আছে সেটা দিয়ে কাভার অফ হওয়ার পরে আমাকে পাঠান, আমার 2-4 দিন ওয়েট করতে কোনো সমস্যা নাই। দিস ইজ ওয়ান কোয়েশ্চেন। মানে আমার ফার্দার, মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাওয়ার জন্য শুধুমাত্র এই একটা কোয়েশ্চেন ছিল। আগে পরে ইন্ট্রোডাকশন, পড়াশোনা কোথায় করেছেন, কি অবস্থা, সেটা নিয়ে প্রশ্ন ছিল। সো মানে আমরা সার্কুলার পড়ছি, আমরা বিভিন্ন জায়গায় মানে জানার চেষ্টা করছি, এটা যদি জেনুইনলি আপনি বুঝে বুঝে জানতে পারেন, এটা কোনো না কোনো না কোনো সময় আপনাকে ভ্যালু অ্যাড করবেই। ওকে, আমরা ফার্দার যাচ্ছি পরের পয়েন্টে। এডিস শ্যাল হ্যাভ টু বি এনশিওর দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট ইম্পোর্টার ডু নট হ্যাভ
Bill of entry, custom certified invoice pending for submission beyond the stipulated period of 4 months from extension as permitted by the against any earlier remittance for import. বলা হচ্ছে, আমরা জানি বিল অফ এন্ট্রি ওভারডিউর একটা কথা আছে, যেটা হচ্ছে আমরা যদিও পরের আর্টিকেলে পড়ব, যে কোনো কাস্টমার যদি পেমেন্ট করে এবং আমি অ্যাডভান্স পেমেন্ট করার সময় সেই কাস্টমারের আগের কোনো বিল অফ এন্ট্রি যদি ওভারডিউ থাকে, তাহলে আমি অ্যাডভান্স পেমেন্টটা করব না। যদি ওভারডিউটা না থাকে, তাহলে আমরা অ্যাডভান্স পেমেন্টটা করব। এই ওভারডিউটা থাকা মানে কি, সাধারণত আমরা যখন কোনো পেমেন্ট করি, সেই পেমেন্ট করার 120 দিনের মধ্যে অ্যাপ্লিক্যান্ট কাস্টমস সার্টিফাইড বিল অফ এন্ট্রি আমাদের কাছে প্রোভাইড করতে হয়। এখন ধরেন এই কাস্টমার আগে একটা অ্যাডভান্স পেমেন্ট করেছে, সেই অ্যাডভান্স পেমেন্টের 4 মাসের মধ্যে সে আমাকে কাস্টম সার্টিফাইড বিল অফ এন্ট্রি প্রোভাইড করতে পারে নাই, তার মানে তার বিল অফ এন্ট্রিটা ওভারডিউ। যদি এরকম ওভারডিউ হয়, তাহলে অ্যাডভান্স পেমেন্টটা এক্সিকিউট করা যাবে না। এডিস শ্যাল হ্যাভ টু বি স্যাটিসফাইড দ্যাট রিপেমেন্ট গ্যারান্টি ইজ নট অবটেনেবল ফ্রম দ্য সাপ্লায়ার্স এগেনস্ট দ্য রেমিটেন্স টু বি মেড ইন অ্যাডভান্স। আমি আগেই বলেছি এটা। এডিস শ্যাল as their own responsibility have to arrange the repatriation of the remittance made in advance in case the entry of the goods into country is not effected within the stipulated time. This is important. How? পয়েন্টটা বলেছে এডিস শ্যাল অ্যাজ দেয়ার ওন রেসপন্সিবিলিটি। আপনি অ্যাপ্লিকেন্টের হয়ে এলসি ওপেন করেছেন, অ্যাপ্লিকেন্টের হয়ে পেমেন্ট করেছেন, বাট সেন্ট্রাল ব্যাংক আপনাকে বলছে যে এডি তার জন্য রেসপন্সিবল হবে। সো এডি যেহেতু রেসপন্সিবল হবে, পেমেন্ট করেছি ভাই আমার নিজের সুবিধার জন্য তো করি নাই, পেমেন্ট করেছি অ্যাপ্লিকেন্টের সুবিধার জন্য, বাট সেন্ট্রাল ব্যাংক বলছে অ্যাপ্লিকেন্টের সুবিধার জন্য আপনি যেহেতু রেমিটেন্স পাঠাচ্ছেন, ইউ আর দ্য রেসপন্সিবল অথরিটি টু রিপ্যাট্রিয়েশন দ্য ফান্ড। এখন এটা যেহেতু আমাকে এডি কে এটার মধ্যে আন্ডারটেকিং নিয়ে আসছে, এডি এবার একটু গুছিয়ে সেটা করার চেষ্টা করবে। এডি কি কাজ করে দেখেন, দ্য আইপিও ইন ফোর্স শ্যাল হ্যাভ টু বি ম্যাটিকুলাসলি ফলোড। আইপিওতে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে যে রিকোয়ারমেন্ট আছে সেটা ফলো করার কথা বলা হয়েছে। বিফোর ইফেক্টিং দ্য অ্যাডভান্স পেমেন্ট এজিস শ্যাল অবটেন ফ্রম অফ ফর্ম অফ আন্ডারটেকিং অ্যাপেন্ডিক্স 4 ডিলে ফিল্ড অ্যান্ড ইন সাইন বাই দ্য ইম্পোর্টার। ইম্পোর্টারের সাইন করা একটা আন্ডারটেকিং নিতে হবে। সেই সাইন করা আন্ডারটেকিংটা কি? সেই সাইন করা আন্ডারটেকিংটা হচ্ছে এটা, দিস ওয়ান, দিস ওয়ান। ফান্ড সেন্ট ফ্রম দ্য অ্যাপ্লিকেন্ট ওন সোর্স। যদি অ্যাপ্লিকেন্টের, এখানে একটা পার্থক্য আছে, এই আন্ডারটেকিং ফর্মটা দুইটা ফর্ম আছে, মানে এটা আমরা মানে ম্যাক্সিমাম টেট গাইজ আর নট কনসার্ন অ্যাবাউট দিস টু ফর্ম। দুইটা ফর্ম আছে কিন্তু এখানে। একটা ফর্ম হচ্ছে যদি কাস্টমারের নিজের বিডিডি টাকা থেকে সে রেমিটেন্স অ্যাডভান্স পেমেন্টটা পাঠায়, তখন এই যে এই ফর্মটা দিতে হবে। মানে ফর্মের ভিতরে আসলে আন্ডারটেকিংটা খুব বেশি চেঞ্জ না, এই জায়গাটা দিতে হবে। দেখেন লেখা আছে সি প্যারাগ্রাফ 27 অ্যাপেন্ডিক্স 4, এটা দিতে হবে ফর্ম অফ আন্ডারটেকিং। এটা সাইন করে দিয়ে অ্যাপ্লিকেন্ট সাইন করে দিবে। যদি কোনো কারণে ইন ফিউচার কোনো প্রবলেম হয়, এই আন্ডারটেকিংটাই অ্যাডভান্স পেমেন্টের এগেনস্টে আপনার জন্য ডকুমেন্ট হিসেবে ট্রিট করা হবে। সো এই ডকুমেন্টের ভ্যালু কিন্তু অনেক বেশি। এমন হতে পারে যে কাস্টমার চাইলে তার অ্যাডভান্স পেমেন্টটা চাইলে তার অ্যাডভান্স পেমেন্টটা তার ইআরকিউ অ্যাকাউন্ট থেকে দিতে পারে। ইআরকিউ অ্যাকাউন্ট মানে কি জিনিস? ইআরকিউ অ্যাকাউন্ট মানে হচ্ছে সাধারণত তার যে এক্সপোর্ট প্রসিড আসে, সেই এক্সপোর্ট প্রসিডের একটা নির্দিষ্ট অংশ, আমরা এটা এক্সপোর্ট সার্কুলার যখন পড়বো তখন ডিটেইল পড়বো, এক্সপোর্ট প্রসিডের একটা নির্দিষ্ট অংশ সে তার একটা বিশেষ অ্যাকাউন্টে জমা করে রাখতে পারে। এটা ক্লাসিফিকেশনটা স্পেসিফাইড করা আছে কোন কাস্টমারের জন্য কত পার্সেন্ট রাখতে পারবে। সো ওই টাইপের অ্যাক্টিভিটিতে যদি কোনো এক্সপোর্টারের ইআরকিউ অ্যাকাউন্টে ফান্ড থাকে, তাহলে এডিস মে ইফেক্ট। আমি এইটা এডিশনাল ফরেন এফি সার্কুলার নাম্বার 31 এক্সপোর্টের পয়েন্টটাকে এখানে নিয়ে আসছি। এটা কিন্তু ইম্পোর্টের ভিতরে না, এই জন্য এটা রেড কালার দিয়ে লিখেছি। এডিস মে ইফেক্ট অ্যাডভান্স পেমেন্ট নট এক্সিডেড 25,000 in its equivalent from the ERQ account against bona fide business purpose provided relevant contract pro forma invoice is stipulated for such payment subject to the following terms and conditions. এডিস shall have to be satisfied that repayment guarantee is not obtained from the এত
হোয়াইল ওপেনিং ব্যাক টু ব্যাক এলসি, এডিস শুড অ্যাডজাস্ট দ্য ভ্যালু অফ দ্য অ্যাডভান্স পেমেন্ট। এটা আমার দরকার নাই। মানে $25,000 পর্যন্ত ইউআরকিউ ফান্ড সে ইজিলি তার অ্যাডভান্স পেমেন্টের জন্য দিতে পারে। যদি কোনো কাস্টমার, যদি কোনো ইম্পোর্টার তার অ্যাডভান্স পেমেন্টের ফান্ডটা ইআরকিউ অ্যাকাউন্ট থেকে দেয়, তাহলে তাকে আলাদা একটা আন্ডারটেকিং সাইন করতে হবে। সেটা হচ্ছে এই আন্ডারটেকিংটা সাইন করতে হবে। এটা হচ্ছে প্যারাগ্রাফ 77-এর 4 পার্ট জে অ্যাপেন্ডিক্স 14। এই আন্ডারটেকিংটা সাইন করতে হবে। সো আপনি অ্যাডভান্স পেমেন্টটা কি কাস্টমারের ইআরকিউ অ্যাকাউন্ট থেকে করছেন না তার বিডিটি অ্যাকাউন্ট থেকে করছেন, এটা একটু আপনাকে একটু কনফার্ম হতে হবে। যদি ইআরকিউ অ্যাকাউন্ট থেকে করেন তাহলে আন্ডারটেকিংটা একরকম, যদি তার বিডিটি অ্যাকাউন্ট করেন তাহলে আন্ডারটেকিংটা আরেক রকম। তারপরে হচ্ছে অ্যাডভান্স পেমেন্টের এখানে আর এএমএল এএমএল সিএফটির ইস্যুস বলা হয়েছে, অন্যান্য জায়গাগুলির কথা বলা হয়েছে। অন্যান্য জায়গাগুলি আমাদের জন্য আর অত ইম্পর্টেন্ট না। মোটামুটি অ্যাডভান্স পেমেন্টের প্যাটার্ন বা অ্যাডভান্স পেমেন্টের স্ট্রাকচারটা মূলত আমাদের এতটুকু পর্যন্ত। নেক্সট আমরা যদি যাই পয়েন্ট নাম্বার 28, অ্যাপ্লিকেশন ফর রেমিটেন্স অন আইএমপি ফর্ম। আমরা যদি ইম্পোর্টের ক্ষেত্রে আইএমপি ফর্ম নেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে ইম্পোর্ট ফর্ম ফর প্রাইভেট ইম্পোর্টার্স, অল অ্যাপ্লিকেশনস ফর পেমেন্ট এগেন্স্ট ইম্পোর্ট ইনটু বাংলাদেশ ইনক্লুডিং ইম্পোর্টস ফ্রম ইপিজেড, পিপিজেড, ইজেডস অথবা এসটিপিএস শুড হ্যাভ বিন মেড অ্যান ইম্পোর্ট আইএমপি ফর্ম। The IMP form must be submitted by the importer on his duly authorized representative. In case where empowered to approve the remittance on behalf of the Bangladesh Bank, ADIS shall endorse its approval on the reverse of the IMP form in the space provided for this purpose. এডি ফর্মের পিছনে মানে আইএমপি ফর্মের পিছনে এন্ডোর্স করে দিবে যে সে কতটুকু ফান্ড রেমিট করেছে। এডিস শ্যাল এন্ডোর্স ইটস অ্যাপ্রুভাল অন দ্য রিভার্স অফ দ্য আইএমপি ফর্ম ইন দ্য স্পেস প্রোভাইডেড ফর দ্য পারপাস। এই পারপাসের জন্য মানে এন্ডোর্স করে রাখবে যে আমি এতটুকু রেমিটেন্স পাঠিয়েছি। এডিস শ্যাল সাবমিট দ্য আইএমপি ফর্ম টুগেদার উইথ রিকোয়ার্ড সাপোর্টিং ডকুমেন্ট টু বাংলাদেশ ব্যাংক ফর অ্যাপ্রুভাল। যদি কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন হয় তাহলে, আদারওয়াইজ পাঠানোর দরকার নাই। ADIS should mark with a bold letter G on the import form, IMP form for remittance against import in the name of a government department or office for which LCs are opened by ADIS. এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাঝে মাঝে ধরে যে গভর্নমেন্ট এলসির ক্ষেত্রে যে আইএমপি ফর্মটা থাকে সেটার মধ্যে কি লিখা থাকে স্পেশালি, সেটা হচ্ছে বোল্ড লেটারে জি কথাটা লেখা থাকতে হবে। যদি ধরেন আপনার প্রিন্টেড না হয় আপনি চাইলে নিজেও পেন দিয়ে লিখে রাখতে পারেন। জাস্ট এটা আহ, মানে পলিসির কথা বলা হয়েছে। 29, সাবমিশন অফ অথেন্টিকেটেড কপিস অফ বিল অফ এন্ট্রি অ্যান্ড সার্টিফাইড ইনভয়েস। ইম্পর্টেন্ট কিন্তু এটা আবার এখানেও আমাদের রেগুলেটরি ব্রিচ বা ল্যাপসেস বা নেগলিজেন্সির ইস্যুস কিন্তু এখানে আসবে আবার, এটা ইম্পর্টেন্ট। In case of remittance for import into Bangladesh, the importer must submit within 4 months from the date of remittance the relevant authenticated copy of the customs bill of entry. In case of import by post or courier, the importer must submit the invoice certified by the customs authority in lieu of authenticated copy of the bill of entry. Important. ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দুইটা কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে যে ইম্পোর্টের এগেনস্টে আমরা জানি সাধারণত ইম্পোর্ট 3 ধরনের অ্যাক্টিভিটিস পারফর্ম করে। একটা হচ্ছে সাইট এলসির ক্ষেত্রে পেমেন্ট করা, ডেফার্ড এলসির ক্ষেত্রে পেমেন্ট করা, ইউপাস এলসির ক্ষেত্রে পেমেন্ট করা। একটু খেয়াল করে দেখবেন, খেয়াল করে শুনবেন 4 মাসের ক্যালকুলেশনটা কিভাবে করা হয়। সাইট এলসির ক্ষেত্রে আমরা ঠিক যেই দিন পেমেন্ট দিব তার পরবর্তী 4 মাসের মাথায় গিয়ে বিল অফ এন্ট্রিটা ওভারডিউ হয়ে যাবে। তাহলে সাইট এলসির ক্ষেত্রে ঠিক যেদিন পেমেন্ট দিব, ধরেন সাইট এলসির ক্ষেত্রে আমার ডকুমেন্ট আমি পেয়েছি 5 তারিখে, ডকুমেন্ট পেয়েছি 5 তারিখে, সকল কিছু চেক করার পরে আমি 10 তারিখে কনফার্ম করলাম এটা পেমেন্ট করেছি, তাহলে 10 তারিখ থেকে পরবর্তী ঠিক 4 মাস পরে এই বিল অফ এন্ট্রিটা অটোমেটেড ওভারডিউ হয়ে যাবে। ধরেন আমি ধরে নিচ্ছি যে 29 নিয়ে কোনো ফ্রিকশন নাই, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ 10-এ গিয়ে
বা মার্চ 9 গিয়ে আমার এটা ওভারডিউ হবে। কন্ডিশন হচ্ছে এই সময়ের মধ্যে, 4 মাসের মধ্যে কাস্টমস সার্টিফাইড বিল অফ এন্ট্রিটা ইম্পোর্টার আমাকে প্রোভাইড করবে। মোট কথা সে গুডসটা রিলিজ করলেও হবে। গুডসটা রিলিজ করলে কাস্টমস, ওই যে আমরা গতকালকে ওএমএস পোর্টাল দেখিয়েছি, সেখানে একটা ইন্টিমেশন আছে যে তারা যখন গুডসটা রিলিজ করে তখন সেখানে বিল অফ এন্ট্রির একটা ঘর আছে, সেখানে ইএসটাকে তারা মার্ক করে দেয়। এটা আপনি ব্যাংক থেকে দেখেও বুঝতে পারবেন যে এটা ইয়েস মার্কস করা আছে, তার মানে গুডসটা আসলে রিলিজ হয়েছে। কারণ বিল অফ এন্ট্রিটা কিন্তু ইস্যু করে এই সিএনএফ এজেন্ট। সো ইস্যু যে কেউ করতে পারে, সিএনএফ এজেন্ট ইস্যু করে। বাট ওই যে বিল অফ এন্ট্রি রিলিজ, গুডস রিলিজের ওখানে ইয়েস লেখাটা কিন্তু সিএনএফ এজেন্ট দিতে পারে না, ওটা কিন্তু কাস্টমস ওইটাকে ইয়েস দেয়। সো আপনি ওএমএস সিস্টেমে ঢুকে কোনো একটা বিল অফ এন্ট্রিতে যদি ইয়েস নোর জায়গাটা মার্ক করে, তাহলে আপনি বুঝতে পারবেন এই গুডসটা সে রিলিজ করেছে কিনা। 4 মাসের মধ্যে যদি পেমেন্টের 4 মাসের মধ্যে যদি সে রিলিজ না করে, তাহলে তার বিল অফ এন্ট্রিটা ওভারডিউ হয়ে যাবে। নাম্বার 1 সাইট এলসির ক্ষেত্রে। ডেফার্ড এলসির ক্ষেত্রে ধরেন ডকুমেন্ট আসলো 5 তারিখে, আমি 10 তারিখে ওই ডকুমেন্টের একটা অ্যাকসেপ্টেন্স দিব। ধরেন ডেফার্ড এলসির ক্ষেত্রে এটা কন্ডিশন ছিল 180 ডেজ পরে পেমেন্ট দিব, 180 ডেজ পরে পেমেন্ট দিব। তাহলে 10 তারিখে আমি ওই সাপ্লায়ার ব্যাংকে বললাম যে তোমার ডকুমেন্ট আমি অ্যাকসেপ্ট করেছি। আজকে থেকে ঠিক 6 মাস পরে, অর্থাৎ আজকে তো হচ্ছে নভেম্বরের 10 তারিখ, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মের 10 তারিখে, 9 তারিখে গিয়ে আমি তোমার এলসিটার পেমেন্ট দিব। মিন্স আমি আজকে ডকুমেন্টটার অ্যাকসেপ্টেন্স দিয়েছি। ডেফার্ড ডকুমেন্টের ক্ষেত্রে যেদিন অ্যাকসেপ্টেন্স দিব তার পরবর্তী 4 মাসের মাথায় বিল অফ এন্ট্রিটা ওভারডিউ হয়। নট পেমেন্ট যেদিন দিব তার 4 মাস পরে বিল অফ এন্ট্রি ওভারডিউ হবে না। দিস ইজ ইম্পর্টেন্ট। ভাইভাতে এটা নিয়ে প্রশ্ন করে, এমসিকিউতে এটা নিয়ে প্রশ্ন হয়, স্যার, যে কোনো ইস্যুতে জি এইটা স্যার, বাসা খুব আসছে। ইম্পর্টেন্ট ইস্যুস। ফার্দার আরেক ধরনের এলসি আছে যেটাকে আমরা ইউপাস এলসি বলি, জি স্যার, জি স্যার। ইউজেন্স পেমেন্ট অ্যাট সাইট। আরেক ধরনের এলসি আছে যেটাকে আমরা বলি ইউজেন্স পেমেন্ট অ্যাট সাইট। এই ইউজেন্স পেমেন্ট অ্যাট সাইটের যেই এলসি, সেই এলসির ক্ষেত্রে বলা হচ্ছে যে, আমরা জানি ইউপাস এলসির ক্ষেত্রে যেদিন আমরা অ্যাকসেপ্টেন্স দেই সেদিনই কিন্তু আমরা পেমেন্ট করে দিই, কারণ ইউজেন্স এলসির নেচারই এটা যে যেদিন আমরা অ্যাকসেপ্টেন্স দিব সেই দিনই আমরা আমার ডিসকাউন্টিং ব্যাংকের মাধ্যমে, ওয়েদার আমার ওভিউ অথবা ফরেন ডিসকাউন্টিং ব্যাংকের মাধ্যমে আমি পেমেন্টটা করে দিই। সো ইউপাস এলসির ক্ষেত্রেও যেদিন আমরা অ্যাকসেপ্টেন্স দিব তার পরবর্তী 4 মাসের মাথায় গিয়ে বিল অফ এন্ট্রিটা ওভার ডিউ হয়। তাহলে নিয়ম আসলে দুইটা, সাইটের ক্ষেত্রে যেদিন পেমেন্ট দিব তার পরবর্তী 4 মাসের মাথায়, আর ডেফার্ড এবং অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে যেদিন আমি অ্যাকসেপ্টেন্স দিব তার 4 মাসের মাথায় গিয়ে বিল অফ এন্ট্রিটা ওভারডিউ হয়। ওকে, এবার আমরা রেগুলার পড়ায় আসি, তাহলে আমাদের জন্য একটু স্মুথ হবে। ইন কেস অফ ইম্পোর্ট বাই পোস্ট অর কুরিয়ার, যদি পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে ইম্পোর্ট হয়, আমরা জানি পোস্ট এবং কুরিয়ারের কোনো অথেন্টিকেটেড বিল অফ এন্ট্রি রিলিজ করার প্যাটার্ন বা পোর্টাল নাই। সেক্ষেত্রে গুডসটা রিলিজ করলে যে কমার্শিয়াল ইনভয়েসটা আছে সেটাতে কুরিয়ার অথরিটি বা পোস্ট অথরিটি সার্টিফাইড করে দিবে, তাহলেই সেটা আমার বিল অফ এন্ট্রি হিসেবে ট্রিট হবে। In case of import by post or courier, the importer must submit the invoice certified by the customs authority. Customs authority মানে হচ্ছে যেহেতু পোস্ট অথবা কুরিয়ারে আসছে, সেই ক্ষেত্রে কাস্টমস অথরিটি ওই ইনভয়েসটা সার্টিফাইড করে দিতে হবে ইন লিউ অফ অথেন্টিকেটেড কপি অফ দ্য বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রির পরিবর্তে ইনভয়েসটাকে তারা সার্টিফাইড করবে। হোয়ার দ্য ভ্যালু অফ ইম্পোর্ট বাই পোস্ট কুরিয়ার ইজ লেস দেন জিবিপি 5 or its equivalent in other foreign currency, the customs authority will issue a certificate instead of certifying invoice. বলা হচ্ছে whether the value of the import by post or courier is less than জিবিপি 5, যদি জিবিপি 5 বা তার কম ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সির ইম্পোর্ট হয় যেটা পোস্টের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে আসে, সেক্ষেত্রে কাস্টম অথরিটি উইল ইস্যু এ সার্টিফিকেট ইনস্টেড অফ সার্টিফাইং দ্য ইনভয়েস। ইন সাচ কেসেস দ্য সার্টিফিকেট মে বি সাবমিটেড ইন প্লেস দ্য সার্টিফিকেট অফ ইনভয়েস। তাহলে এখানে তিনটা কথা।
রেগুলার বিল অফ এন্ট্রি সাবমিট করতে হবে। পোস্ট বা কুরিয়ারের ক্ষেত্রে দুইটা অপশন আছে। যদি 5 জিবিপি অথবা তার কম জিবিপি অথবা ইকুইভ্যালেন্ট অন্য কোনো কারেন্সি হয়, তাহলে কাস্টমস অথরিটি একটা সার্টিফিকেট ইস্যু করবে। আর যদি 5 জিবিপির বেশি হয় বাট গুডসটা পোস্ট বা কুরিয়ারে আসে, তাহলে কাস্টমস বিল অফ এন্ট্রির পরিবর্তে কমার্শিয়াল ইনভয়েসটাকে সার্টিফাইড করে দিবে। বিল অফ এন্ট্রি এগেইনস্ট ইম্পোর্ট অন সাপ্লায়ার বায়ার্স ক্রেডিট, এটা অলরেডি আমি আলোচনা করেছি। ইন কেস অফ ইম্পোর্ট অন সাপ্লায়ার ক্রেডিট, the prescribed period of 4 months of submission of bill of entry will be calculated from the date of acceptance of import document, আমি বলেছি। বিল অফ এন্ট্রি এগেইনস্ট ইম্পোর্ট অফ বায়ার্স ক্রেডিট, বায়ার্স ক্রেডিট মিন্স ইউপাস এলসির ক্ষেত্রে, ইন কেস অফ ইম্পোর্ট আন্ডার বায়ার্স ক্রেডিট এক্সটার্নাল ক্রেডিট, the period of submission of the document evidence in support of the importers bill of entry will be 4 months from the date of acceptance of import document। এই দুইটা সেম জিনিস যেটা আর্লি স্টেজে আমি বলেছি। So this is the real scenario for bill of entry and certificate of invoice related rules। 29, 30, এক্সটেনশন অফ টাইম লিমিট ফর সাবমিশন অফ বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রি, এই যে 4 মাসের মধ্যে যদি কোনো কারণে গুডস ইম্পোর্ট না হয়, গুডস রিলিজ করতে না পারে, পেমেন্ট করেছি কিন্তু 4 মাসের মধ্যে বিল অফ এন্ট্রি সাবমিট করতে পারে না, ডেফিনেটলি কোনো না কোনো ঝামেলার কারণে করতে পারেনি, বাট এই ঝামেলাটা যদি লেজিটিমেট হয়, বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস ফর এক্সটেনশন অফ টাইম লিমিট বিয়ন্ড 4 months in case of genuine difficulties such as delay in the arrival of the ship or difficulties in clearing of the goods already landed at port in Bangladesh etc shall have to be forwarded to foreign exchange operation department। এটা প্রশ্ন আসে, প্রশ্ন ধরে যে বিল অফ এন্ট্রি ওভারডিউ হয়ে গেলে বিল অফ এন্ট্রিটার টাইম এক্সটেনশনের জন্য কোথায় চিঠি দিতে হয়, কার কাছে দিতে হয়? এটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্টে চিঠি দিতে হবে। রিলেভেন্ট ডকুমেন্ট, অন্য সকল কিছু জাস্টিফিকেশন কাস্টমারের লেটার দিয়ে সাবমিট করতে হয়। তখন সেন্ট্রাল ব্যাংকের পোর্টাল যারা নিয়ন্ত্রণ করে তারা সেই টাইমটা যতদিন এক্সটেন্ড করার লিমিটেশনস বা পারমিশন দেয় সেটা তারা এক্সটেন্ড করে দেয়। এটা খুব ইম্পর্টেন্ট, কোনো কাস্টমারের যদি বিল অফ এন্ট্রি ওভারডিউ হয় সে কিন্তু নতুন কোনো এলসি ওপেন করতে পারে না। ইফ ইউ রিকোয়ার্ড, ঠিক এই জায়গাটাতে আমার আরেকটা ফিজিক্যাল কেস স্টাডি বলি, এই এতটুকু জায়গাতে একটা ফিজিক্যাল কেস স্টাডি বলি। সেটা হচ্ছে কোনো এক, আমি একটা ব্যাংকে কাজ করতাম, সেই ব্যাংকের আমি খেয়াল করিনি, কাজটা আমার হাতেই হয়েছে। আমার একটা খুব বড় কাস্টমার দুইটা এলসি ওপেন করেছে ব্যাক টু ব্যাক, কাছাকাছি দুইটা এলসি ওপেন করেছে, এবং দুইটা এলসি ওপেন করেছে $3 লাখ। একটাতে ডকুমেন্ট আসছে 1,80,000 ডলার, আর আরেকটাতে 1,80,000, 1,20,000, আর অন্য একটা এলসিতে ডকুমেন্টে আসছে 1,40,000 আর 1,60,000, প্রায় কাছাকাছি। তো বিল অফ এন্ট্রি যখন ম্যাচ করতে হয়, আমি বিল অফ এন্ট্রি ম্যাচ করতে গিয়ে ভুলে একটা এলসির বিল অফ এন্ট্রি আমি অন্য একটা এলসিতে ম্যাচ করে ফেলেছি, অ্যামাউন্টটা অন্য একটা এলসিতে ম্যাচ করে ফেলেছি। যে এলসিটা ম্যাচ করেছি সেটার বিল অফ এন্ট্রি ওভারডিউ ডেটটা হচ্ছে আরো পরে, 17, 18 দিন, 20 দিন পরে। বাট যে এলসিটা আমি ম্যাচ করি নাই ওইটার বিল অফ এন্ট্রি আনম্যাচ রয়ে গেছে। যেই দিন আনম্যাচ রয়ে গেছে, যেদিন ওইটা বিল অফ এন্ট্রিটা ওভারডিউ হবে, জাস্ট ওভারডিউ হয়েছে, আমি জানি না, সিস্টেম সকালবেলায় দেখা হয়নি, 3টার সময় হঠাৎ করে আমাকে ফোন, আমি ফোন পেয়েছি, তাও আমার হেড অফ ট্রেড ফোন দিয়েছে, জাকির একটু এদিকে আসো। যাওয়ার পরে বলল যে, আমি কাস্টমারের নামটা সঙ্গত কারণে বলছি না, যে এই কাস্টমারের তো একটা বিল অফ এন্ট্রি ওভারডিউ আছে, এটা একটু গিয়ে তাড়াতাড়ি ম্যাচ করো। তা আমি গিয়ে, নর্মালি আমি ম্যাচ করি না, আমার সাবঅর্ডিনেট একজন ম্যাচ করে, তাকে বললাম যে বিল অফ এন্ট্রিটা ম্যাচ করেন। সে করতে গিয়ে বললো যে জাকির ভাই এটা তো ম্যাচ করতে পারছি না, এটা কেন জানি ম্যাচ দেখাচ্ছে না, বুঝতে পারিনি। আমি গিয়ে ঢুকে দেখলাম কাজ তো সারছে। কি হয়েছে, আমি এই বিল অফ এন্ট্রিটা ওই ওই এলসিতে ম্যাচ করে ফেলেছি, তাহলে এইটার বিল অফ এন্ট্রির অ্যামাউন্টটা ওভারডিউ হয়ে গেছে। এখন আমি এবার আইআরসি দিয়ে চেক করে দেখছি যে দেখাচ্ছে কাস্টমার বিল অফ এন্ট্রি ওভারডিউ। এবার আমি চিন্তা করলাম যে কি ঘটনা, এটা তো তাহলে তো সিভিয়ার ইস্যু হয়ে গেছে। ঠিক সেই সময় আমার মানে অন্য একটা ব্যাংকের ভাইবার জন্য কল আসছে, মানে আমাকে ঠিক আমি এই ঝামেলার মধ্যে আছি, কল আসছে যে আপনি কালকে 11টার সময় আমাদের ব্যাংকে একটু ভাইবার জন্য আসতে হবে। মানে দিস, বোথ ব্যাংক আর সিচুয়েটেড ইন সেম সিচুয়েশন, মানে দুইটাই গুলশানে ছিল। ওকে ফাইন, আমি এখন তো একদিকে ভাইবা দিতে হবে, এটা এটা তো আমার মাথার মধ্যে ঘুরছে। এবার
আমি কাস্টমারকে ফোন দিলাম, কাস্টমারকে ফোন দেওয়ার পরে বললো যে আমার অমুক ব্যাংকে, অন্য একটা ব্যাংকে একটা এলসি পেন্ডিং আছে এবং সেটা আজকে যেতেই হবে, আমার গুডস রেডি, $7,25,000 এলসি, আমার গুডস রেডি। আমি যদি আজকে ওটা শিপমেন্ট ওরা করতে না পারে, আমার মিনিমাম $10 লাখ জরিমানা দিতে হবে। এখন কাস্টমার তো আরো বেশি বলে, বা মানে ওনার প্রেশার দিয়ে যেটা মনে হয়েছে যে জাকির ভাই আপনি যদি আজকে এটা রিলিজ করতে না পারেন, তাহলে মানে বিল অফ এন্ট্রিটা যদি আপনি মানে এটা রিমুভ করতে না পারেন, অ্যাডজাস্ট করতে না পারেন, এটা যদি ওভারডিও থাকে, ওই ব্যাংক এলসি ওপেন করবে না। সো আমার মিনিমাম $10 লাখ লস হবে। এখন এটা তো আমার চলে আসছে, নিমিষেই এটা এসকেলেট হয়ে গেছে, মানে RM থ্রুতে চলে গেছে ডিএমডি স্যার পর্যন্ত, মানে আমাদের যিনি রিপোর্টিং বস পড়ে গেছে। ফোন দিয়েছে আমাকে যে কি অবস্থা, কি সমস্যা। এখন সমস্যা তো আমাদের হাতেই, আমার হাতেই। এবং ইনফ্যাক্ট ওই বিল অফ এন্ট্রিটা আমি নিজে ম্যাচ করেছিলাম, মানে এটা আমার যে যে নর্মালি বিল অফ এন্ট্রি ম্যাচ করে সে করে নাই, আমি নিজে করেছিলাম। ওকে, আমি এখন ডিএমডি কাছে স্যারের কাছে গিয়েলাম, যাওয়ার পরে স্বাভাবিকভাবে এলোপাথাড়ি এদিক ওদিক মিলে যা হয় আর কি। এখন সলিউশন দরকার, এখন বলে কি $10 লাখ কি তুমি দিবা? আমার ওটা খুবই ডাইনামিক ডিএমডি। আমার বলে কি ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি কাস্টমারকে বলে দিচ্ছি জাকিরের অ্যাকাউন্টে টাকা আছে, জাকির $10 লাখ ম্যানেজ করবে, তার যে আজকে যদি এলসিটা না যেতে পারে তাহলে তার $10 লাখ লস হবে। সে ডিক্লারেশন দিয়েছে, এখন এটা কি করবে আমি জানি না। কি পরিমাণ প্রেসার! যে ব্যাংক এলসি ওপেন করছে তাদেরকে ফোন দিয়েছি, একদম সিনিয়র ম্যানেজার পর্যন্ত ফোন দিয়েছি, না তারা করতে পারবে না, বিকজ এটা বাংলাদেশ ব্যাংক থেকে এক্সেপশনাল না নেওয়া পর্যন্ত তারা এটা করতে পারবে না। আমি ইন দ্য মিনটাইম এটা করতে পারছি না। গুলশান থেকে বাংলাদেশ ব্যাংকে যেতে যেতে তখন 4টা 4:30 বেজে গেছে, অলমোস্ট সব টাইম কাভারেজ করতে করতে। বাংলাদেশ ব্যাংকে গিয়েও আমি আসলে টাইম ওয়াইজ লেটার সাবমিট করা, তাদের প্রোটোকল আছে, ম্যানেজ করতে পারবো না। খুবই কষ্ট করে আমি জাস্ট নেওয়া না, আমি মানে সঙ্গত কারণে দুইটা ব্যাংকের নাম বলতে পারছি না, সঙ্গত কারণে যাদের সাথে ভাইবা দিয়েছি তাদের নাম বলতে পারছি না। বাট এই এই হচ্ছে রিয়েল সিনারিও, যেটা মানে ট্রেডটা পুরো প্র্যাকটিক্যাল। আপনি যদি সত্যিকার অর্থে ট্রেডের জিসটা বুঝতে পারেন, এইটার চেয়ে মানে ফ্যাবুলাস, অ্যারিস্টোক্রেটিক, ফ্যান্টাস্টিক ডিপার্টমেন্ট ব্যাংকিং সেক্টরে আর কোনোটা নাই, যদি আপনি সত্যিকার অর্থে বুঝতে পারেন। তবে এখানে আপনার একটা স্পেশাল কেস থাকবে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ঢেউ। ঢেউ মানে এটা গতিশীল প্রক্রিয়া, এখানে আপনি থামলেই কিন্তু আপনি স্টাম্বল হয়ে যাবেন, আপনার এগোতে পারবেন না। আমি দেখিয়েছি অ্যাডভান্স পেমেন্ট সার্কুলারের পরেও চেঞ্জ হ্যাঁ, হয়েছে, তার মানে রেকর্ডিংটা একটু। পরের অংশটুকুতে